কর্মসূত্রে মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে এক সদ্য বিবাহিত দম্পতি যায়। তো ওরা ওই ফ্ল্যাটে ওঠে। ফ্ল্যাটটা একটা 1 BHK ছিল। আমরা প্রত্যেকেই জানি যে মুম্বাই প্রচণ্ড এক্সপেন্সিভ একটা জায়গা। তো মুম্বাইয়ের মধ্যেই একটু আউটস্কার্টে ওরা 1 BHK একটা ফ্ল্যাট পায় এবং সেটা ওদের মোটামুটি বাজেটের মধ্যে ছিল, সেই জন্য ওরা ওই ফ্ল্যাট পাওয়ার সাথে সাথেই ওই ফ্ল্যাটে শিফট করে যায়। এবার আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন, ওনার হাজব্যান্ড অফিসে গিয়ে কাজ করতেন আর উনি ওয়ার্ক ফ্রম হোমে ওই ফ্ল্যাটেই সারাদিন থেকে কাজ করতেন। এবার ফ্ল্যাটে ঢোকার প্রথম 2-3 দিন সব কিছু কিন্তু একদম স্বাভাবিক ছিল। 2-3 দিন পর থেকে এমন কিছু জিনিসপত্র প্রথমে ও লক্ষ্য করা শুরু করে, যেগুলো ও দিনের বেলা যখন একা থাকতো তখনও বুঝতে পারত এবং প্রথম দিকে ও বিষয়গুলোকে খুব একটা আমল দিত না, কিন্তু পরবর্তী সময়ে এই জিনিসগুলোই আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং তারপরে যে কি ভয়ঙ্কর একটা সময়ের মধ্য দিয়ে ওকে যেতে হয়েছিল, ওকে এবং ওর হাজব্যান্ডকে, সেটাই আজকের ঘটনায় আমি বলবো। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনা প্রথম থেকে শেষ অবধি শুনুন। মুম্বাইয়ের মতো একটা মায়ানগরীতে, যেখানে মুম্বাইয়ের নাম শুনলে আমাদের কাছে বলিউডের কথা আগে ভেসে ওঠে, সেরকম একটা জায়গাতেও পরপর এরকম যে ঘটনা ঘটছে, এর আগেও আমি কয়েকটা এপিসোড আগে মুম্বাইয়ের একটা ঘটনা আমি বলেছিলাম। তো সেখানে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেটা মানে আপনাদেরই পাঠানো ঘটনাগুলো পড়ে জানছি এবং আমার নিজেরও কিন্তু বেশ অবাক লাগছে যে মুম্বাইয়ের মতো একটা ঝাঁ চকচকে শহরেও এই ধরনের ঘটনা ঘটে। তো কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করবো, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেল আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে মুম্বাই থেকে তাপসী লিখে পাঠিয়েছে। ও ঘটনাটা 2-3টে ইমেলে ভাগ ভাগ করে লিখে পাঠিয়েছে এবং রিকোয়েস্ট করেছে পুরো ইমেলগুলো পড়ে যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সামনে ঘটনাটা বলি। কারণ এখনও ও এই ঘটনাটা বলতে গিয়ে কাউকে যখন ও বলে বা ও যখন ইমেলটা লিখছিল বা এত ডিস্টার্ব থাকে যে ও পুরো গুছিয়ে ইমেলটাকে কিন্তু লিখতে পারেনি। ও বিক্ষিপ্ত ঘটনাগুলোকে জাস্ট মেনশন করেছে এবং বলেছে আপনি একটুখানি কাইন্ডলি গুছিয়ে ঘটনাটা বলবেন। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। আচ্ছা, ও যেটা লিখেছে যে 2022-এর শেষের দিকে ওর হাজব্যান্ড মুম্বাইতে একটা জায়গায় চাকরি পায়। এবার যেখানে চাকরি পায় সেখানে ওর হাজব্যান্ডকে চলে যেতে হবে। ওর হাজব্যান্ড বলে যে দেখো, আমি একটা ভালো অপরচুনিটি পেয়েছি ঠিকই, কিন্তু তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি ওই চাকরিটা জয়েন করব না। এবার সেটা শুনে তাপসী বলছে যে কেন, এত ভালো একটা অপরচুনিটি পেয়েছো, আমি মানে তখন তাপসীও কলকাতাতে চাকরি করে, তো বললো যে কেন তুমি যাবে না। তো তখন ওরা ঠিক করলো যে ওর হাজব্যান্ড তো যাবেই, ও তার সাথে যাবে এবং সেই মুহূর্ত থেকে ও মুম্বাইতে কাজ খোঁজা শুরু করে এবং তারপরে ও একটা জায়গায় কাজ পায় এবং সেটা ওয়ার্ক ফ্রম হোম, পার্মানেন্ট ওয়ার্ক ফ্রম হোম। তো ও ভাবলো যে ঠিক আছে, ওয়ার্ক ফ্রম হোমই যদি হয় তাহলে আমি কলকাতায় বসে কাজ করছি কি মুম্বাইতে বসে কাজ করছি, ডাজন্ট ম্যাটার। তো সেই জন্য ও ওর হাজব্যান্ডের সাথে একসাথেই মুম্বাই দুজনে চলে গেল। এবার আপনারা প্রত্যেকেই জানেন যে মুম্বাই প্রচণ্ড এক্সপেন্সিভ জায়গা। তো ওরা ফ্ল্যাট দেখা শুরু করলো, ভাড়া থাকবে।
তো ওরা দেখছে যে পশ এরিয়া যেগুলো আছে, যেখানকার কানেক্টিভিটি খুব ভালো, তো সেই পশ এরিয়ার মধ্যে 1 BH কেন, স্টুডিও অ্যাপার্টমেন্ট নেওয়ার মতো পয়সা ওদের হচ্ছে না, মানে এতটাই বেশি ভাড়া। তো ওরা তারপরে একটু আউটস্কার্টে, যেহেতু ওর হাজব্যান্ডের অফিস যেটা ছিল সেখান থেকে আর কি গাড়ি সার্ভিস ছিল, তো ওরা ভাবলো যে একটু দূরে থাকলে অসুবিধে নেই, মানে একটু দূরে মানে খুব বেশি দূরেও নয়, মুম্বাইতেই, বাট মেন যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে একটু সামান্য ভিতরে। তো সেখানে ওরা একটা 1 BHK ফ্ল্যাট পায় 6th ফ্লোরে, এবং সেই ভাড়াটা ঠিকঠাক। তো ওরা সঙ্গে সঙ্গে ফ্ল্যাটটা নিয়ে নেয়, সেদিনই এগ্রিমেন্ট কমপ্লিট করে, এবং যে এজেন্ট এগ্রিমেন্টটা করায় তো সে জানায় যে মালিক আর কি সে ইউএসএতে থাকে। তো বললো আপনার কোনো প্রবলেম নেই, সমস্তটা হয়ে যাবে। তো উনি কাগজপত্র 2 দিনের মধ্যে রেডি করে দেয়, এবং ওরা 2 দিনের মধ্যেই ওদের জিনিসপত্র নিয়ে ওই 1 BHK ফ্ল্যাটে শিফট করে যায়। এবং ও যেটা লিখেছে যে ফ্ল্যাটটা ভীষণই ছোট ছিল, কিন্তু ভীষণ সুন্দর করে, মানে যেহেতু জায়গা কম তাই প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে কম্প্যাক্ট করে ডিজাইন করা, মানে দেয়ালের সাথে একটা ডাইনিং টেবিল মতো করা রয়েছে, যেটাকে আবার খাওয়ার সময় অ্যাজ ডাইনিং টেবিল কেউ ইউজ করতে পারে, আবার ফোল্ড করে সেটাকে ইউজ না হলে যাতে ঘরে জায়গাটা বেশি থাকে সেটাকে ফোল্ড করে দেওয়া যায়। 2টো ওরকম চেয়ার আছে, যে চেয়ারটা দেয়ালের সাথে মানে স্পেশালি আর কি ইন্টেরিয়ার করা রয়েছে, 2টো মানুষ বসে খেতে পারবে। আবার চেয়ার 2টো যখন ইউজ হবে না, ঘরে থাকলে জায়গা একটা অকুপাই করে থাকবে, তো সেই চেয়ারটাকেও ফোল্ড করে দেয়ালের সাথে সুন্দর করে সাটিয়ে দেওয়া যায়। ঠাকুর দেখার একটা ছোট্ট সুন্দর জায়গা রয়েছে, বেড রয়েছে, বেডের সাথে যে সাইড টেবিলগুলো রয়েছে সেগুলোও ফোল্ড করা যায়, এবং কিচেনটাও খুব ছোট হলেও খুব সুন্দরভাবে মডিউলার ডিজাইন করা। তো এই সমস্ত কিছু দেখে ওদের মনে হয়েছে যে ঠিক আছে, দুজনেই তো থাকবো, তো আপাতত এই ফ্ল্যাটটা ঠিকঠাকই আছে, এবং ফ্ল্যাটটা বেশ ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা সেজন্য আর বেশি চিন্তাভাবনা করেনি। আর মুম্বাইতে যা দাম, সেখানে মানে একটু বেশি স্পেস এক্সপেক্ট করা মানে আপনাকে প্রচুর টাকা দিতে হবে। তো ওরা ফ্ল্যাটটা নিয়ে নেয়, এবং ফ্ল্যাটটা নেওয়ার পরে ওরা যেটা করে আর কি, নিজেদের মতো করে টুকটাক গুছিয়ে নেয়। এবার তাপসী দেখছে যে ওরা যে ফ্ল্যাটটা আর কি নিয়েছে, সেই ফ্ল্যাটটা কিন্তু মানে সেমি ফার্নিশ বলা যেতে পারে, মানে ফুল ফার্নিশ তো বলা যেতেই পারে, কারণ খাট রয়েছে, সাইড টেবিল রয়েছে, কিচেনে ফ্রিজ রয়েছে, মাইক্রোওভেন রয়েছে। এবার মোটামুটি যা যা দরকার লাগে সবই আছে। ওই বাসনপত্রগুলো ওদের দেখলো কিচেনের কিনতে হবে, আর টুকটাক নিজেদের ব্যবহারের পার্সোনাল জিনিসপত্র যেগুলো আছে ব্যাস ওইটুকুই, কিন্তু বড় জিনিসপত্র কেনার কোনো প্রয়োজন নেই, কারণ বেডরুমে একটা কাবার্ডও রয়েছে, সেখানে জিনিসপত্র রাখতে পারবে, আলমিরা বা ওই ধরনের স্টোরেজ কেনার কোনো প্রশ্নই ওঠে না। তো ওরা মোটামুটি 1-2 দিনে গুছিয়ে ফেললো। এবার এই যে 1-2 দিনে গুছিয়ে ফেললো, এই 2-3 দিন কিন্তু ওদের ফ্ল্যাটটা খুব ভালো লাগে, কোথাও কোনো অস্বাভাবিকতা, কোথাও কোনো রকম কোনো অদ্ভুত বিষয়, এগুলো কিন্তু ওদের কিছুই চোখে পড়ে না। তো তারপরে ওর হাজবেন্ড, সমস্ত কিছু হয়ে গেল, 3 দিন পরে ওর হাজবেন্ড অফিস যাওয়া শুরু করলো। এবার ও যেহেতু চাকরি পেয়ে গেছে, তো ওর হাজবেন্ড অফিস যায় সকালবেলা, মোটামুটি ওর হাজবেন্ড 9:30টার মধ্যে বেরিয়ে যায়, আর ওর অফিস শুরু হয় 10টা থেকে। তো 10টা থেকে বসে যায় কাজ করতে, ও বেডরুমে ল্যাপটপে কাজ করে। এবার প্রথম যেদিন ওর হাজবেন্ড বেরিয়ে যায়, তো সেদিন ও জাস্ট লগ ইন করে কাজ করা শুরু করেছে। হঠাৎই ওর মনে হলো যে একটা টাং করে আওয়াজ হলো জাস্ট ঘরের বাইরে, কিচেন থেকে। এবার সঙ্গে সঙ্গে ও বেডরুম থেকে উঠে কিচেনে গেছে, দেখছে যে কি হলো। তো দেখছে যথারীতি কিচেনের একটা, মানে বুঝতেই পারছেন 5th ফ্লোর মানে যথেষ্ট উঁচু, এবং কিচেনে একটা ছোট জালনা মতো রয়েছে, কিন্তু কিচেনে ওই জালনা দিয়ে কোনো কিছু ঢোকার মতো কোনো জায়গাই নেই, এমনি জালনা তো রয়েছে প্লাস নেট করা রয়েছে। এবার তাও ও দেখলো, দেখার পরে ও ফ্ল্যাটের দরজাটা ঠিকঠাকও লাগিয়েছে কিনা সেটাও একবার এনশিওর করলো, দেখছে যে সব কিছু ঠিকঠাক আছে। ও আবার ঘরে চলে এসে নিজের কাজে মন দেয়, কাজ করছে। এর ঠিক 1 ঘন্টা পরে ওর যখন মনে হলো যে খুব খিদে পেয়েছে, এবার যেতে হবে কিচেনে, কিছু একটা বানাবো, খাবো, লাঞ্চ টাইম, সেই সময় তড়াম করে একটা মনে হলো, ও মানে যেখানে রয়েছে, তো বেডরুমে রয়েছে, এবং ওদের যে টয়লেটটা ছিল সেটা কিন্তু বেডরুমের সাথে
মানে বেডরুম থেকেও অ্যাক্সেস করা যাবে, আবার সামনে যে বসার ঘরটা রয়েছে হল, সেখান থেকেও অ্যাক্সেস করা যাবে। তো মনে হলো মানে হল থেকে যে অ্যাক্সেস করা যাবে সেই জায়গা থেকে মানে বাথরুমের দরজার দিকে একটা খুব জোরে আওয়াজ হলো। এবার ও লিখেছে যেটা, যে ওই আওয়াজটা এত জোরে হয়, ও ভেবেছে যে নিশ্চয়ই বাথরুমে কিছু একটা, মানে হয়তো গিজার লাগানো ছিল বাথরুমে, বলছে ও ভাবে যে গিজারটা নয় খুলে পড়ে গেছে, আদারওয়াইজ কেউ একজন বাইরে থেকে ধাক্কা মেরেছে। এবার ও তো মানে ভীষণ ভয় পেয়ে গেছে, ও ভাবছে আমি কি করব। তো ও কি করেছে, বেডরুম থেকে বাথরুমে যাওয়ার যে দরজাটা রয়েছে সেটাকে খুলেছে, খুলে দেখছে বাথরুম একদম টিপটপ রয়েছে, বাথরুমে কোথাও কোনো সমস্যা নেই। এবার ও ভাবছে যে তাহলে কি বাইরে সত্যি সত্যি কিছু হলো। এবার দেখুন ফ্ল্যাটটা তো খুব একটা বড় নয়, ছোট ফ্ল্যাট। এবার ও জাস্ট ঘর থেকে বেরিয়েছে, পুরো ফ্ল্যাটটাই ওর কাছে ভিজিবল, দেখছে কোথাও কিছু নেই। ওর না খুব অবাক লাগে যে ব্যাপারটা কি হলো। যাই হোক, ও ভাবে যে পুরোটাই হয়তো মনের ভুল, নতুন এসছে, তার মধ্যে ওই দিনই প্রথম যে ওই ফ্ল্যাটে ও একা রয়েছে। কারণ এর আগে ও আর ওর বর দুজনে ছিল, ওর বর কিছুটা ছুটি নিয়েছিল সেটেলমেন্টের জন্য, তো সমস্ত কিছু হয়ে গেছে। এবার ওর বর সেদিনই প্রথম অফিস গেছে এবং ও সারাদিন বাড়িতে রয়েছে। ওর খুব অদ্ভুত লাগে, ও ভাবছে যে এত বড় আওয়াজটা হলো কোথা থেকে। এবার ওই যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটা একটা বড় কমপ্লেক্সের মধ্যে, তো ওর কাছে সিকিউরিটির নাম্বার ছিল, তো সিকিউরিটির নাম্বারে ফোন করেছে, ফোন করে বলছে যে এরকম একটা আমি আওয়াজ পেলাম, কিছু কি প্রবলেম হয়েছে, মানে ওরা যে টাওয়ারে থাকতো সেইখানকার কথা বলেছে। তো সিকিউরিটি বলছে না কোনো প্রবলেম তো হয়নি, যদি কোনো সমস্যা হতো বলছে যে আমি তাহলে অন্যান্য রেসিডেন্স থেকেও আমি কল পেতাম। তো সিকিউরিটি বললো যে ঠিক আছে, আমি আপনার উপরের ফ্লোর নিচের ফ্লোরে আমি কল করে দেখছি কোনো অন্য কেউ আওয়াজ পেয়েছে কিনা। তো এর কিছুক্ষণ পরে সিকিউরিটি ফোন করে ওকে, ফোন করে বলছে না ম্যাডাম, আমি এরকম আপনার পাশের ফ্ল্যাট, উপরের ফ্ল্যাট, নিচের ফ্ল্যাট কোনো ফ্ল্যাটেরই কেউই এরকম কোনো সাউন্ড পায়নি। তো ও বলেছে ঠিক আছে। এবার ও ভাবছে যে ফ্ল্যাটটা সবে ভাড়া এসেছে, আর ওরা যেখানে মুম্বাইয়ে যেখানে আর কি থাকতো সেখানে ওরা কাউকে চেনে না। এবার ভাবছে যে আমি যদি এখন বারবারই একই কথা বলি তাহলে বিষয়টা খুব অড লাগবে, বা সিকিউরিটি ভাববে যে এরা ভাড়া এসছে, এদের রোজ কিসের না কিসের আওয়াজ পায়, একটু অড লাগবে। তো ও তখন হেসে বলে যে তাহলে হতে পারে আমি হয়তো কাজ করছিলাম, আমি হয়তো ভুল শুনেছি, কিছু মনে করবেন না, আমি রাখছি, বলে ও ফোনটা রেখে দেয়। এবং ওর নিজের নিজের না মানে খুব অদ্ভুত লাগে যে আমি এত ভীতু কেন, আমি তো এত ভীতু ছিলাম না। মানে এরকমও হয়েছে যে কলকাতায় ও পুরো 2-3 দিন বাড়িতে একা ছিল, ওর হাজবেন্ড হয়তো কাজের জন্য মাঝে মধ্যে এদিক ওদিক যেতে হতো। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ওর হাজবেন্ডের যে বাবা মা তারা অনেক দূরে থাকে, তো একবার অসুস্থ হয়েছিল, তো ওর হাজবেন্ডকে সরাসরি চলে যেতে হয়েছিল, সেখানে 2 দিন ছিল, তো ও তখন কলকাতার বাড়িতে একাই ছিল। তো ভাবছে যে আমি তো এর আগে একা পুরো রাতও থেকেছি, আমার তো কখনো এরকম মনে হয়নি। তো ভাবে দূর আমি এসব কি ভাবছি উল্টোপাল্টা, সবের কোনো মানে নেই। তো ও আবার লাঞ্চের পরে নিজের কাজ করতে শুরু করে, এবং তারপরে কিন্তু ও আর এরকম কোনো সাউন্ড পায়নি। ওর হাজবেন্ড আসে, ও কিন্তু এই বিষয় নিয়ে আর ওর হাজবেন্ডের সাথে কোনো কথা বলে না, কারণ ওর মনে হয় যে এটা কি বোকা বোকা বিষয়, এগুলো আর কি বলবো, এগুলো বলার কিছু নেই। যাই হোক গেল। এর ঠিক পরের দিন যথারীতি ওর সেদিনও ওর হাজবেন্ড বেরিয়ে গেছে। এবার ও দেখছে যে ওদের যে কাবারটা ছিল যেটা বেডরুমের ভিতরে, সেখানে ও কি করেছিল, জামা কাপড়গুলো ওর হাজবেন্ডের সুন্দর করে গুছিয়ে রেখেছিল, আর ওই কাবারেরই আর একটা পার্টিশন করে আর একটা পার্ট রয়েছে, তো সেখানে ওর কিছু ভালো ড্রেস সেগুলোকে হ্যাঙ্গার দিয়ে হ্যাং করিয়ে রেখেছে। এবার ওইখানে ওর হাজবেন্ডের যে অফিস সেখানে একটা পার্টি আছে, তোর হাজবেন্ড বলেছে যে দেখো আমাদের এই উইকেন্ডে পার্টি আছে, তো সবাই ফ্যামিলি নিয়ে যাবে, তো তুমিও যাবে, তো তুমি দেখে রেখো কিন্তু। কারণ ও যেটা লিখেছে তাপসী, যে কোথাও বেরোতে গেলে না ওর খালি মনে হয় যে ওর ড্রেস নেই, ওর কি পরবে এটা নিয়ে একটা ওর প্রচণ্ড টেনশন ক্রিয়েট, এটা ওর মধ্যে নাকি আছে। তো কি করেছে, আলমারি খুলে মানে কাজের ফাঁকেই দেখছে যে ও কোন ড্রেসটা পরবে। তো সেটার জন্য ও যখন খুলেছে আলমারিটা খুলে না কিছুক্ষণের জন্য পুরো চুপ করে গেছে। তার কারণ হচ্ছে ও দেখছে ও দুটো ভালো ড্রেস, বেশ দামিও ড্রেসগুলো, সেই ড্রেসটা পুরো লম্বা লম্বিভাবে চেরা দুটো ড্রেস, এবং সেই দুটো ড্রেস খুবই সুন্দর। ও 2 থেকে 3 বারই হয়তো ড্রেসগুলো পরেছে। এবার ও বুঝতে পারছে না
যে ওর ড্রেসগুলো এভাবে চিড়ে গেল কি করে, কারণ ও নিজে হাতে ওই ড্রেসগুলো কলকাতা থেকে ব্যাগে করে এনেছিল এবং এই বাড়িতে মাত্র 4 দিন 5 দিন মতোই হয়েছে যে ওরা শিফট করেছে এবং ও নিজে হাতে ড্রেসগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে। আর যেভাবে ড্রেসগুলো চিড়ে গেছে সেটা কিন্তু মানে চেরার কথাই নয়, কারণ ও নিজে হাতে ড্রেসগুলো রেখেছে। যদি তখন ড্রেসগুলো এভাবে কেটে গিয়ে থাকতো বা চিড়ে গিয়ে থাকতো, তাহলে যখন ও ড্রেসগুলোকে হ্যাঙ্গারে হ্যাং করে রাখছিল কাবার্ডের মধ্যে, ও তখনই কিন্তু দেখতে পেত। এবার এটা দেখেও ভাবছি যে ও এত দামি ড্রেস, এত সুন্দর ড্রেসগুলো কি করে এরকমভাবে খারাপ হয়ে গেল। তো ও কি করেছে, সঙ্গে সঙ্গে হাজবেন্ডকে ফোন করেছে। ফোন করে বলছে যে আচ্ছা আমার এই ড্রেসগুলো এরকম হলো কি করে, তুমি কি কিছু করেছো, তুমি কি দেখেছো? ওর হাজবেন্ড বলতে তোমার মাথা টাথা ঠিক আছে, আমি তোমার ড্রেস কেন চিনতে যাব? আর ওই ড্রেস দুটো ওর হাজবেন্ডই ওকে গিফট করেছিল ওদের অ্যানিভার্সারিতে। বলছে যে আমি তোমাকে গিফট করেছি আর আমি তোমার ড্রেস ছিঁড়ে দেবো, এটা হতে পারে? তো ভাবছে যে স্বামী কি বোকার মতো কথা বলছে। সত্যি তো, কখনো ও আমার জিনিসপত্র সমস্ত কিছু আরো ভালো করে রাখে আর আমি ওকেই উল্টে বলছি। তো তখন ও বলছে না না, আমি এমনি বলছি, তুমি কি কোনো কাজ করতে গিয়ে কি দেখেছিলে এরকম ড্রেস খারাপ হয়েছে? বলছে না, আমি দেখিনি। তো ও তখন ফোনটা রেখে দিয়েছে। এবার ও ভাবছে যে ড্রেসটা খারাপ চিনলো কখন। ওর তো মন ভীষণ খারাপ হয়ে গেছে। তো এবার ও ওখানেই মোবাইলে সার্চ করছে যে অনেক সময় দেখবেন দামি ড্রেস বা এক্সপেন্সিভ ড্রেসগুলোকে কিন্তু ঠিকঠাক অনেক বড় বড় টেলার আছে যারা কিন্তু রিপু, এই ধরনের দামি ড্রেসকে সুন্দর করে রিপু করা বা যে ড্রেসের ম্যাটেরিয়ালগুলো একটু এক্সপেন্সিভ হয়, একটু রেয়ার হয়, সেগুলো কিন্তু নর্মাল দোকানে সেগুলো ঠিক করতে পারে না। একটু পশ দোকানে গেলে, একটু আপস্কেল দোকানে গেলে ওরা কিন্তু টেলাররা ঠিক করে দিতে পারে। তো ওরকম নেটে দেখছে, তো একটা দোকান পেলে ও ভাবলো যে দোকানে আমি দিয়ে আসবো, দিয়ে আমি ড্রেস দুটোকে ঠিক করাবো, কারণ ড্রেস দুটো এমনভাবেই চিড়ে গেছে যে ওটা যদি ঠিক না করানো হয় ওটাকে পুরো ফেলে দিতে হবে। ওটার আর কোনো ওটা অন্য কোনোভাবে আর ব্যবহার করা সম্ভব নয়, এমনভাবেই চেরা হয়েছে ড্রেসটাকে। ওর মন তো খুব খারাপ, কি করবে কিছু বুঝতে পারছে না। যাই হোক, এবার ও দেখে টেকে রেখেছে। এবার ও লাঞ্চ করে ও একটা কিছু ল্যাপটপে লিখছে, টাইপ করছে। এমন সময় ও একাই রয়েছে আর সেই সময় ঘরে এসি চলছে, ওটা জাস্ট ফ্যান চলছিল, ফলে ঘরের দরজাটা খোলা ছিল। এবং ও যেটা ইমেলে লিখেছে যে ও ল্যাপটপে টাইপ করছে, দরজা খোলা, ও খাটের উপরে বসে রয়েছে বেডরুমে। ও স্পষ্ট দেখে যে একটা মেয়ে, যার চুলগুলো বেশ লম্বা লম্বা, চুলগুলো হালকা ব্রাউন কালারের, স্পষ্ট। ও লিখেছে যে আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আমি স্পষ্ট দেখি যে আমার বাথরুম থেকে একটি মেয়ে হালকা করে আস্তে আস্তে পায় বাথরুম থেকে বেরোলো। ঘরটা তো খুব বিশাল বড় নয়, 2 পা হেঁটে, বেডরুম থেকে 2 পা হেঁটে হলের দিকে চলে গেল। বলছে আমি যখন এটা ল্যাপটপে টাইপ করতে করতে বুঝতে পারলাম, আপনি আপনার ঘরে রয়েছেন, একদম শান্তশিষ্ট পরিবেশ, আপনি একাই রয়েছেন, আপনি মন দিয়ে কাজ করছেন, আপনি ছাড়া ঘরে আর কেউ নেই, সে সময় কেউ থাকার কথা নয়, সম্পূর্ণ অচেনা একজন মানুষ, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে যদি আপনার ঘরের মধ্য দিয়ে পাস করে চলে যায়, আপনার কিরকম অনুভূতি হতে পারে বলুন? খুব স্বাভাবিকভাবে আপনি প্রচণ্ড ভয় পেয়ে যাবেন, আপনার খুব ভয় লাগবে। এবং ওর ক্ষেত্রে কিন্তু সেটাই হলো। ও যেটা লিখেছে যে ও মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে যায়। ও ভাবছে আমি এটা কি দেখলাম, আমি এখানে কাজ করছি আর আমারই পাশ দিয়ে, আমারই ঘর সামনে দিয়ে ওর যেটুকু ও তো আর ওভাবে সরাসরি মেয়েটার দিকে দেখেনি, ও ল্যাপটপে কাজ করছিল। কিন্তু আপনি ধরুন ল্যাপটপে কাজ করছেন বা কিছু একটা বই পড়ছেন, যাই হোক একটা কাজের মধ্যে আছেন, আপনার পাশ দিয়ে যদি ফট করে কেউ পাস করে, আপনি তাকে খুব স্পষ্ট দেখতে না পেলেও কিছু জিনিস কিন্তু আপনি বুঝতে পারবেন সে পুরুষ না মহিলা, বা তার চুল খোলা আছে না চুল বাঁধা আছে। এক্স্যাক্ট কিন্তু সেম জিনিসটা ও কিন্তু এক্সপেরিয়েন্স করে। এবং একটু ধাতস্থ হয়ে ও খাট থেকে নেমে সোজা হলে, ওর যে হল ঘরটা যায়, এবং আমি বারবার বলছি ফ্ল্যাটটা খুবই ছোট, ফলে এক ঘর থেকে অন্য ঘর, অন্য ঘর থেকে আর এক ঘর, এটা যাওয়ার কোনো প্রশ্ন নেই, যেহেতু 1 BHK ফ্ল্যাট। এবার ও দেখছে হলে কেউ নেই, থাকার কথা নয়, কিচেনে কেউ নেই, বাকি থাকে বাথরুমটাও দেখলো কেউ নেই।
এবার ও না মানে এতটাও শরীর খারাপ লাগা শুরু হয়, ও চোখে মুখে জল দেয়, চোখে মুখে জল দিয়ে ও মানে ঘরের এসিটা অন করে বসে। মানে ওর এত গরম লাগছে এবং ও বুঝতে পারছে না যে আমি এটা কি দেখলাম এবং কেনই বা দেখলাম। যাই হোক, তো ও আর কাজ করতে পারে না সেই দিন। ওর হাজবেন্ড আসে এবং ওর হাজবেন্ডকে ভাবছিল যে ওই কথাগুলো বলবে, তো ওর হাজবেন্ডই উল্টে ওকে বলছে, আচ্ছা তুমি কি ড্রেসের কথা বলতে আমাকে ফোন করেছিলে, দেখাও তো কি ড্রেস, তোমার কি হয়েছে। তো ওর হাজবেন্ডকে যখন ও ড্রেসটা দেখায়, তো মানে ওটা লং ড্রেস ছিল, পুরো চেরা, ওপর থেকে নিচ অব্দি চিড়ে দিয়েছে, মনে হচ্ছে যেন কোনো ব্লেড বা ছুরি জাতীয় কোনো ধারালো জিনিস থেকে যদি ইচ্ছে করে স্লিট করে দেয় যেরকম হবে ঠিক সেই জিনিসটাই কিন্তু হয়েছিল। ওর হাজবেন্ড দেখে বলছে যে দেখো, কোনো কিছুতে যদি ধাক্কা লেগে বা কোনো কিছুতে আকড়ি জাতীয় কোনো কিছু শার্প জিনিসে যদি ড্রেসটা লাগতো তাহলে কিন্তু এরকম লম্বা করে মানে মনে হচ্ছে ইন্টেনশনালি কেউ ছিঁড়ে দিয়েছে, এরকম কিন্তু হয় না। আর ওকে বলছে যে তুমি ভালো করে মনে করো, তুমি যখন কলকাতা থেকে ড্রেসগুলো কলকাতার আলমারি থেকে ব্যাগে নিচ্ছিলে তখন কি ড্রেসগুলো ছেঁড়া ছিল? এবার ও তো না বলছে, কিন্তু কোথাও যেন ও নিজেও খেই হারিয়ে ফেলেছে যে এরকম আবার হয় নাকি। তো ও বলছে দেখো, আমি যতদূর আমার মনে পড়ছে যে আমি ড্রেসগুলো ঠিকঠাকই ঢুকিয়েছিলাম। তোর হাজবেন্ড বলছে দেখো, তুমি শিওর বলতে পারছো না, তার মানে সে কলকাতাতেই তোমার ড্রেসগুলো এরকম হয়েছে, তুমি হয়তো লাস্টবার পরেছিলে, বা যখন তুমি কলকাতা থেকে আলমারি থেকে বের করে সুটকেসে রাখছিলে তখন হয়তো কোনো কিছু ধারালো কিছুতে লেগে ড্রেসটা এরকম চিড়ে গেছে। এবার দেখুন, মানুষ কিন্তু সবসময় র্যাশনাল থিঙ্কিংই করে, মানুষ যুক্তি দিয়ে কথা বলে, বোঝার চেষ্টা করে। এবার এটা কিন্তু ওর ক্ষেত্রে মানে ওরাও কিন্তু এর ব্যতিক্রম নয়। যেটা সেদিন ওর সাথে হয়েছে তার কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে জাস্ট, সেটা ওরও কিন্তু মনে কোথাও না কোথাও বাজছিল যে আমার চোখের সামনে আমারই ঘরের পাশ দিয়ে দুপা ফেলে কেউ পাস করে চলে গেল, এটা তো অস্বাভাবিক। এবং তারপরে এই জিনিসটা হওয়া যে ড্রেস দুটো এরকমভাবে চিড়ে গেল, তো ও তখন ওর হাজবেন্ডকে বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, হয়তো এটা আগে থেকেই চেরা ছিল, আমি হয়তো বুঝতে পারিনি। তো ও তখন বললো যে আমি একটা দোকান দেখে রেখেছি ইন্টারনেটে, এই দোকানটা বেশ ভালো, তো দেখো এই ড্রেস দুটো যদি আমি ঠিক করাতে না দিই তাহলে ড্রেস দুটো ফেলে দিতে হবে। তো ওর হাজবেন্ড বলছে ঠিক আছে তাহলে চলো। তো ওদের মোটামুটি রাতের একটু রান্না ছিলই, তো ওর হাজবেন্ড বললো যে ঠিক আছে চলো আমরা ড্রেসটা গিয়ে দিয়ে আসি, কারণ এই উইকেন্ডেই রয়েছে। তো ওরা যায় সেই দোকানটায় এবং সেখানে ওরা ড্রেসটাকে ঠিকঠাক রিপু করতে দিয়ে আসে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ও যেটা লিখেছে যে ওখানে ওরা রেডিমেড পরোটা কিনতে পাওয়া যেত একটা দোকানে, তো সেই দোকান থেকেও পরোটা কিনতো, আর ও দুপুরবেলায় চিকেন বানিয়ে রেখেছিল। তো প্ল্যান যেটা ছিল যে ওরা ওই দোকানে যাবে, সেখানে হয়তো বাইরে টুকটাক কিছু একটা স্ন্যাক্স খাবে, বাড়িতে এসে ওই যে রেডিমেড যে পরোটা থাকে সেই পরোটাটা সেঁকে নেবে, আর চিকেন যেহেতু করা ছিল তো চিকেন দিয়ে পরোটা খাবে। এবার ও নিশ্চিন্তে এসছে, ও জানে রান্না আছে, জাস্ট পরোটাটা শিখবো। এবার মোটামুটি 9:45 বাজে, এবার ওইটাই হচ্ছে ওদের ডিনার টাইম। তো ও আর ওর হাজব্যান্ডের সাথে গল্প করছিল এবং দু একটা টুকটাক জিনিস কিনেছে, সেগুলো নিজেরা দেখছে, কথাবার্তা বলছে। তো ওর হাজব্যান্ড বলছে চলো খেতে দিয়ে দাও। তো বলছে ঠিক আছে তুমি হাত ফাত ধো, আমি পরোটাটা সেঁকে নিচ্ছি। এবার ওর যেটা প্ল্যান ছিল যে ও পরোটাটা একদিকে সেঁকবে এবং অন্যদিকে চিকেনটা মাইক্রোওভেনে গরম করবে। এবার যখন ও চিকেনটা মাইক্রোওভেনে গরম করার জন্য চিকেনের ও তো ঢেকে রেখেছিল, সেটা যখন খুলেছে ও দেখছে যে যে পাত্রে চিকেনটা ও রান্না করেছিল, ও তো সামান্য একটু নিয়ে লাঞ্চ করেছিল, বাকি চিকেনটা ওই পাত্রেই ছিল। ও দেখে যে ওই পাত্রে চিকেনের কিছু কাঁটাকুটোটা পড়ে রয়েছে, মানে হাড়গোড় জাতীয় পড়ে রয়েছে, এবং সেখানে একটাও আস্ত চিকেনের পিস নেই, সমস্তটাই ওই রকম ওই হাড়গোড় পড়ে রয়েছে। এবং আশেপাশটা কিন্তু পরিষ্কার, এমন নয় যে আশেপাশেও আরও পড়ে রয়েছে রান্নাঘরের নিচে ফ্লোরে বা শেলফে, সেরকম কিছু নয়। এবং এটা দেখে না ও পুরো হতভম্ব হয়ে যায়, কারণ ওই দিনই দুপুরবেলা ও অনেকটা পরিমাণ চিকেন রান্না করেছে এবং ও খুব অল্প পরিমাণ চিকেন দিয়েই লাঞ্চ করেছে, এবং অ্যাডিকুয়েট অ্যামাউন্ট একদম দুজনের জন্য যতটা দরকার ঠিক সেই পরিমাণ চিকেনই কিন্তু ওই পাত্রে রান্না করে রাখা ছিল। এবং ওরা যখন বেরিয়েছে তার মধ্যে এই ফ্ল্যাটে আসার কেউ নেই, আর ওরা মুম্বাই শহরে
ওদের একটা বন্ধু ছাড়া আর কাউকে চিনত না। সেই বন্ধু মুম্বাই অনেক দূরে থাকে, তাদের সাথে ফোনে যোগাযোগ হয়েছে, তখনও ওরা বাড়ি যায়ই না, ওই বন্ধু জানে না এর বাড়ি কোথায়। এবার ও ভাবছে যেটা কি করে সম্ভব। তো ও ভাবছে যে আমি হাজব্যান্ডকে বললাম আমি চিকেন রান্না করেছি, আমি এখন কি খেতে দেবো। তো ঘরে ডিম ছিল, সঙ্গে সঙ্গে পেঁয়াজ টমেটো কেটে ডিম ভুজিয়া করে দেয়। এবং ও মনে মনে ভাবছে যে এতটা চিকেন গেল কোথায়, দুটো মানুষের খাওয়ার মতো প্রপার কোয়ান্টিটির চিকেন ছিল। এবং ও ফ্রিজে খুঁজছে, ডাস্টবিনে খুঁজছে যে ও নিজে কাজের ক্ষেত্রে মাথায় কিছু চলতে চলতে ও নিজে ফেলে দিয়েছে কিনা। ও দেখছে ওই চিকেন কোথাও নেই। আর আরও বড় ব্যাপার হচ্ছে যে চিকেন খেয়ে চিকেনের হাড়গোড়গুলো, মানে ও যদি চিকেন যে খেয়েছিল দুপুরবেলা সেটাও কিন্তু বিনে ফেলে দিয়েছিল, তার যে রেসিডিউ যেগুলো ছিল। মানে যে পাত্রে রান্না হয় সে পাত্রেই কেউ হাড়গোড় ফেলে রাখে, এটাও কিন্তু খুব অস্বাভাবিক বিষয়। তো কিছুতেই বিষয়টাকে মেলাতে পারে না যে ঘটনাটা ঘটলো কী করে। এরপরে তাপসী ওর হাজব্যান্ডের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে যে ও কি কি এক্সপেরিয়েন্স করছে, ওর কীরকম মনে হচ্ছে। এবার এই কথাগুলো যখন ওর হাজব্যান্ডকে বলে, ওর হাজব্যান্ড বলছে তুমি এসব কি বলছো, এত ভালো একটা ফ্ল্যাট আমরা পেয়েছি, আর ওখানে যা এক্সপেন্সিভ সব কিছু, মানে জাস্ট ওরা মুম্বাই শিফট করেছে, এই মুহূর্তে আরও দামি ফ্ল্যাটে মুভ করার মতো ক্ষমতা ওদের নেই। ওর হাজব্যান্ড বলছে যে তুমি সারাদিন কাজ নিয়ে থাকো, তুমি নিশ্চয়ই কাজের মধ্যে খুব স্ট্রেসড আউট হয়ে যাচ্ছ, সেই জন্য তোমার হয়তো এরকম মনে হচ্ছে। এরকম নানান কথাবার্তা বলে। এবং একটা সময় তাপসীও ভাবে যে সত্যি তো আমি এগুলো কী বলছি, কিন্তু যেগুলো আবার ওর সাথে ঘটছে সেগুলোকে ও যথারীতি ইগনোর করতে পারছে না। তো তখন ওরা দিনের মধ্যে কথা বলা বলি করে এবং তারপরে ঠিক হলো যে ওরা 2-3 দিনের জন্য কোথাও ঘুরতে যাবে ওখান থেকে। এবার সেই মতো ওরা প্যাকিং ট্যাকিং করে ঘুরতে চলেও যায়। এবারে ঘুরতে যখন যায় সেই সময়টা কিন্তু ও আর ওর হাজব্যান্ড খুব ভালো একটা সময় স্পেন্ড করে। এবং ও যেটা ইমেলে লিখেছে যে ওর সাথে ওর হাজব্যান্ডের কিন্তু মানে খুব একটা বেশি মতবিরোধ কোনো বিষয়ই হয় না, মানে বিয়ের পর থেকে কোনো দিনই হয়নি। এবার বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে ঘুরে টুরে এলো, ওর মাইন্ড পুরো ফ্রেশ, এবং ও তখন মনে করলো যে যা যা ঘটনা ঘটছিল সেগুলো বেশিরভাগটাই ওর মনের ভুল। এবার সেরকম চিন্তাভাবনা করে ও চলে আসে। এবার আবার ও নর্মাল, মানে ও বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করছে আর ওর হাজব্যান্ড অফিস যায়। এবার যেটা হলো সেটা হচ্ছে যে ওর কিছুদিন থেকেই খুব মাথা ভার হয়ে থাকতো কোনো কারণ ছাড়া। মানে প্রথম যেদিন ওর মাথা ভার হয়েছে ও ভেবেছে হয়তো সর্দি লেগেছে, ও একটু আদা দিয়ে চা খেয়েছে, একটু বেশি করে কফি খেয়েছে, তারপরে ভেবেছে হয়তো ঠান্ডা লেগেছে। কিন্তু এত কিছু করেও দেখলো যে ওর মাথা ভার হওয়াটা কোনোভাবেই কমছে না। আর প্রত্যেক দিন দুপুরবেলা থেকে, মানে ওই দুপুর 3টে থেকে 2:30-3টে থেকে 4:30-5টা অবধি ওর ঘরের ভিতরে, দেখুন 1 BHK ফ্ল্যাট বুঝতেই পারছেন খুবই ছোট, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মানে আওয়াজ আসতো। কখনো মনে হতো কেউ চাপা গলায় কাঁদছে। এবার ও যখন বেডরুম থেকে মানে দৌড়ে বেরিয়ে হল ঘরে গেল বা কিচেনে গেল, ও দেখছে কেউ নেই এবং কেউ থাকারও কথা নয়। তারপরে আবারও কাজ করতে বসেছে, মাথাটা ভার হয়ে আছে, আবার মনে হলো যেন কেউ মুখ চেপে হাসছে এবং সেই হাসির আওয়াজটা ঠিক বাথরুম থেকে আসছে। এবার ও বাথরুমেও গেল, গিয়ে দেখছে কেউ নেই। এই রকম বিষয় ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকলো। এবং একদিন যেটা ঘটে, যেটা ও লিখেছে, যে সন্ধেবেলা হয়ে গেছে এবং ও তখন মানে ওর কাজেরই একটা এক্সট্রা একটা কাজ চলছিল, তো সেই জন্য ও তখনও ওঠেনি, মানে ওর অফিস আওয়ার শেষ হয়ে গেছে বাট স্টিল ও কাজ করছে। এবার ও যে ঘরে ছিল, মানে ওর বেডরুমে লাইট জ্বলছে, কিন্তু হল ঘরটায় লাইট জ্বলছে না, কারণ ও মানে সন্ধে হওয়ার পরেও তখনও ওই ঘরে যায়নি। এবার ওর ঘরের দরজাটা খোলা, তো স্পষ্ট বুঝতে পারছে যে এই যে ওর বেডরুমটা, সেই বেডরুম থেকে একটা আলো গিয়ে হল ঘরের দিকে পড়েছে একটা কোণা করে, এবং সেখানে কিন্তু কোনো আলো জ্বলছে না, বাট ও দেখছে ওখানে একটা ছায়া পড়ছে এবং সেই ছায়াটা কিন্তু একটা মেয়ের, একটা মহিলা বা মেয়ের যেরকম তার চুলগুলো লম্বা হবে ঠিক সেরকম একটা মনে হচ্ছে যেন একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার ছায়াটা ওখানে পড়ছে। এবং ও যেটা লিখেছে ওটা দেখে ওর এত ভয় করে যে ও না মানে জাস্ট ওখানেই স্টিল হয়ে যায়। এবং অন্যান্য সময় যেটা হতো যে কোনো একটা কিছু মনে হলো ওর পাশ দিয়ে সরে চলে গেল, একটা আওয়াজ হলো, ও যেতেই সেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। এবার ও যখন ভয় পায় প্রচণ্ড এবং কিছুক্ষণ পরে যখন ও দেখছে যে ওই ছায়াটা স্টিল ওখানে রয়েছে, ও
ওর তো মানে প্রচণ্ড ভয় লাগছে, কিন্তু ও ভাবছে যে তার মানে আমার ফ্ল্যাটে কেউ ঢুকে আছে। এবার ও যখন এক পা দুপা করে যখন সামনে যাচ্ছে, ও যেটা লিখেছে যে, ম্যাডাম আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আমি স্পষ্ট দেখছি একজন পিছন করে ওর ফ্ল্যাটের ঠিক যে মেন যে এন্ট্রান্সটা, যে দরজাটা যেটা দিয়ে বাইরে থেকে ফ্ল্যাটের ভিতরে ঢোকে, হল ঘরটা প্রথমে, তারপর এক সাইডে একটা বেডরুম আর এক সাইডে কিচেন আর বাথরুম। এবার ও বলছে ও স্পষ্ট দেখেছে ওই হল ঘরের আলোটা বন্ধ ছিল ঠিকই, কিন্তু বেডরুম থেকে, যেহেতু বেডরুমে আলো জ্বলছে, সেই আলোর একটা পোর্শন হল ঘরে পড়ছে, এবং ও সেই আলোতে স্পষ্ট দেখে উল্টো মুখ করে, মানে দরজার দিকে মুখ করে একটা মেয়ে একটা টপ মতো পরেছে, পরে পিছন করে দাঁড়িয়ে রয়েছে। এবং ও বলছে যে আমি এইটা দেখি, তারপরে আমার আর মনে নেই, কারণ আমি এতটাই ভয় পেয়ে যাই ওটা দেখে যে ও ওখানেই ফেন্ট হয়ে যায়। বুঝতেই পারছে সিচুয়েশনটা কিরকম গভীর। এইবারে ওর যখন মানে জ্ঞান আসে, তো তখনও বুঝতে পারছে, মানে শুনতে পায় যে কলিং বেল কেউ বারবার বাজাচ্ছে। তো সঙ্গে সঙ্গে উঠে পরে বুঝতে পেরেছে যে ওর হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে। তোর হাজব্যান্ড বলছে যে আমি এতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, তোমাকে ফোন করছি, তুমি কি করছিলে? তো তখন না ও পুরো থম মেরে আছে, ও কিছু মানে কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারছে না। এবার ওর হাজব্যান্ড ওকে বারবার বলছে যে কী হয়েছে, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে, তোমার কি শরীর খারাপ লাগছে? ও তখনও কোনো উত্তর দিচ্ছে না, এবং ও যেটা জানিয়েছে যে সেই মুহূর্তটায় ওর হাজব্যান্ড ওকে এত প্রশ্ন করছে, কিন্তু ও পুরো ব্ল্যাঙ্ক, ওর মনে মাথায় কিছু, শুধু ওই স্মৃতিটা ভাসছে যে একটু আগে ও এরকম কাউকে দেখেছে। তো সেই দিন ও বলছে যে ওটা লিখেছে যে আমি কোনো দিন আমার হাজব্যান্ডের সাথে মানে খুব জোরে গলায় কথা বলা, শাউটিং করা যেটাকে বলে, আমি কোনোদিন করিনি, কিন্তু আমি সেই দিন আমার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যায়। আমি ওকে বলি যে তুমি কি এই ফ্ল্যাটটাতেই থাকবে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি, আমি এই ফ্ল্যাটে থাকতে পারছি না। ওর হাজব্যান্ড বলছে কি হয়েছে, তুমি তো কিছুই বলছো না, চুপচাপ আছো, আমি কি করে বুঝবো যে কি হয়েছে না হয়েছে, তোমার কি শরীর খারাপ? তো ও বলছে যে আমি হাজব্যান্ডকে কিছুতেই মানে সব কিছু বলছি, কিন্তু কি দেখেছি আমি সেটা বলতে পারছি না, মানে কেন আমি বলতে পারছি না জানি না, শুধু আমি বলছি না ফ্ল্যাটটা খারাপ, ফ্ল্যাটটা বাজে, আমি তোমাকে আগেও বলেছি অনেক কিছু, ফ্ল্যাটের মধ্যে থেকে আওয়াজ আসে, এই হয় ওই হয়, বলছে আমি সব কিছু বলতে পারছি, কিন্তু আমি কেন জানি না আমি যেটা দেখেছি সেটাই আমি আমার হাজব্যান্ডকে বলতে পারলাম না। এবং এই জিনিস চলতে থাকলো, ঠিক আছে, মানে কখনো মুখ চিপে কেউ কাঁদছে, প্রচণ্ড কাঁদছে, এরকম একটা জিনিস হলো, এবং কখনো কখনো কেউ হাসছে মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে ওর ঘরের পাশ দিয়ে, ওর পাশ দিয়ে কেউ সরে যাচ্ছে। দেখুন আপনি ধরুন একটা কিচেনে কাজ করছেন, ও যেটা লিখেছে যে ও কিচেনে একটা কিছু কাজ করছিল, এবার ওর হাজব্যান্ড বেডরুমে খাটের মধ্যে শুয়ে রয়েছে, ছুটির দিন, ও স্পষ্ট বুঝতে পারে যে ওর পিছন দিয়ে কেউ সরে চলে গেল, এবং ও যথারীতি পিছনের দিকে তাকিয়েছে, দেখছে কেউ নেই, এবং ওর থাকার কথা হলো, কারণ ওর হাজব্যান্ড তখনও ঘুমোচ্ছে। এবার যেটা হলো সেটা হচ্ছে যে আস্তে আস্তে ও নিজেই এটা স্বীকার করেছে, ও লিখেছে যে সমস্ত রাগ, সমস্ত মনে ওর যত ডিসস্যাটিসফ্যাকশন ছিল, সমস্তটা গিয়ে পড়লো ওর হাজব্যান্ডের উপরে। মানে ও বলছে যে আমি আমার হাজব্যান্ডকে আমার না মানে একদম দু চোখের বিষ লাগতে থাকলো, আমি একদম সহ্য করতে পারতাম না। মানে ও যদি আমাকে কোনো ভালো কথা বলতো আমি খারাপভাবে উত্তর দিতাম, আমাকে ও একটা প্রশ্ন করতো, আমি হয়তো দুবার তিনবার চারবার বলে গেলে পাঁচবার এবার হয়তো আমি অ্যান্সার করতাম। আমার বরের জন্য রান্না করতে ভালো লাগতো না, ওর সাথে সময় কাটাতে ভালো লাগতো না, একসাথে আমরা ডাইনিং টেবিলে খেতে বসতাম না, মানে একদমই আমার হাজব্যান্ডকে আমার অপছন্দ ছিল। এবার প্রথম দিকে যখন এই ঘটনাগুলো ঘটে তখন ওর হাজব্যান্ড বুঝতে পেরেছে যে ও হয়তো মেন্টালি একটু ডিস্টার্বড আছে, বারবার ফ্ল্যাটটা ছাড়তে চাইছিল, এবং সে যখন দেখে যে যার সাথে, যে আমার জীবন সাথী, যে আমার সাথে এতদিন ধরে রয়েছে, সে আমাকে কখনো অবহেলা করেনি, আমার সাথে সবসময় ভালো ব্যবহার করেছে, এখন সে বিনা কারণে কেন আমার সাথে এরকম খারাপভাবে ব্যবহার করছে। তো ওর হাজব্যান্ড ওর সাথে অনেকবার এই নিয়ে কথা বলতে চায়, কিন্তু ও বলছে যে আমি জানি না যে মানুষটাকে আমি এত ভালোবাসি, সেই আমার চোখের একদম মানে দু চোখের বিষ হয়ে গেছে, আমি ওর সাথে কথা বলতেই আবার ওর সামনে এলে আমার বিরক্ত লাগতো, এতটা আর কি বাজে ব্যাপার। এবার ওর হাজব্যান্ড একদিন বুঝতে পেরেছে যে সব রকমভাবে সে বউকে মানে ভাবছে যে হয়তো রাগ করেছে, তো রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই দেখছে কিছু হচ্ছে না, কারণ তারপর সেই কথা বলতেই বলছে আমার কথা বলতেই ভালো লাগতো না। তো তখন আমার হাজব্যান্ড বুঝতে পারে যে হয়তো
আমি ওকে বাড়িটা চেঞ্জ করার জন্য, ফ্ল্যাটটা চেঞ্জ করার জন্য বহুদিন থেকে বলেছি, ও শোনেনি, আমিও হয়তো ওকে ঠিকমতো বোঝাতে পারিনি, তো সেই জন্য হয়তো আমি রাগ করেছি। এইবারে একদিন একটা ছুটির দিনে, উইকেন্ডে, ওর হাজবেন্ড বলে যে চলো আমরা বাড়ি দেখতে যাই, তুমি তো বলেছিলে যে এই বাড়িটা তোমার পছন্দ হচ্ছে না, তুমি অনেক রকমের আওয়াজ শুনছিলে, অনেক রকমের তোমার অস্বাভাবিক বিষয় মনে হচ্ছিল, আমি জানি এগুলো তোমার মনের ভুল, কিন্তু তবুও একটা জায়গায় যেখানে মানুষ থাকে সেখানে যদি সে ভালো করে থাকতেই না পারলো, তাহলে আর পয়সা দিয়ে থেকে কি লাভ। এইবার যেটা হলো, দেখুন আমরা এই ধরনের ঘটনা অনেক শুনি, যে হয়তো সেই বাড়িটা আগে কোনো কোনো ঘটনা ঘটে গেছে, বা সেই বাড়িতে হয়তো কিছু এমন রিচুয়াল হতো, কিছু কালো জাদু টাইপের হতো, তার একটা প্রভাব কিন্তু পরবর্তী সময় যারা সেই বাড়িতে থাকতে আসে তাদের মধ্যে কেউ কেউ কিন্তু সেগুলো ফিল করতে পারে। এবারে এই যে ঘটনাটা, বা আগেও আমি যে ঘটনাটা বলেছি, তার থেকে এই ঘটনাটা কীরকম আলাদা দেখুন। অন্যান্য সময় কি হয়, ধরুন একটা বাড়িতে সমস্যা আছে, সেই বাড়িটা ছেড়ে দিলে তো বাড়ির সমস্যাটা মিটে যায়, মানুষ সেই জায়গা থেকে পরিত্রাণ পেয়ে যায়। কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু প্রচণ্ড জটিল ছিল। সেটা কেন আমি জটিল ছিল বলছি, সেটা আপনারা আরও যখন ঘটনাটা সামনের দিকে এগোবে আপনারা কিন্তু আরও ভালো করে বুঝতে পারবেন। তো বিষয় যেটা হলো শুনুন, ওরা গেল, এবার বাড়িও দেখতে গেল। ব্যাপার হচ্ছে যে ভালো ভালো বাড়ি, যেগুলো দামও মোটামুটি ভালোই, ভালো ফ্ল্যাট দেখে তাপসী তখন আর পছন্দ হচ্ছে না। ও বলছে না না, এই ফ্ল্যাটটা ভালো না। ওর হাজব্যান্ড বলছে ঠিক আছে, আমি আরও 2-3টে ফ্ল্যাট বাড়ি থেকে দেখে এসেছি অনলাইনে, চলো আমরা এই ফ্ল্যাটটা দেখতে যাই। এবার সেই ফ্ল্যাটটা দেখতে গেছে, দেখতে গিয়ে সেটাও তাপসীর পছন্দ হচ্ছে না। এবং ও এটা একটা, মানে এই যে ইমেলটা করেছে, তো সেই ইমেলেও লিখেছে যে আমি না মনে মনে চাইছিলাম যে ফ্ল্যাটটা আমি চেঞ্জ না করি। মানে ভাবুন, যে মানুষটা এতগুলো দিন মানে জাস্ট বাড়িতে ঢোকার কিছুদিন পর থেকেই চেয়েছিল যে ফ্ল্যাটটায় থাকবো না, ওর হাজব্যান্ডকে বহুবার বলার চেষ্টা করেছিল, বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু এখন যখন ওর হাজব্যান্ড নিজে যেচে পড়ে বলছে যে চলো ফ্ল্যাটটা চেঞ্জ করে নি, তোমার ভালো লাগছে না, হয়তো তুমি দিন দিন খুব ডিপ্রেসিং স্টেজে চলে যাচ্ছ, তো তখন যেন ও নিজে মন থেকে চাইছে যে ওর হাজব্যান্ড ফ্ল্যাট দেখা যেন বন্ধ করে, ওরা যেন এই ফ্ল্যাটেই থাকে, এইরকম। যথারীতি ফ্ল্যাট পছন্দ হলো না। তবে এবার ওর হাজব্যান্ড একটু বিরক্ত পায় যে তুমি আমাকে এতদিন থেকে বলছিলে যে তুমি ফ্ল্যাট চেঞ্জ করো, ফ্ল্যাট চেঞ্জ করো, এখন যখন আমি তোমাকে বলছি যে চল আমরা অন্য ফ্ল্যাটে যাই, তোমার এগুলোর মধ্যে একটা ফ্ল্যাটও পছন্দ হচ্ছে না। এবার ও তো মনে মনে ওর হাজব্যান্ডকে তখন একদম পছন্দ করে না, তো বলছে হ্যাঁ আমার পছন্দ হচ্ছে না, তো কি করা যাবে, তা তুমি একটা কাজ করো, তুমি বরং অন্য একটা ফ্ল্যাটে শিফট করে যাও, আমি এই ফ্ল্যাটেই থাকবো। এবার ওর হাজব্যান্ড বলছে তুমি এসব কি উল্টোপাল্টা বলছো, আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুজনে মুম্বাই শহরে এখন শুধু শুধু আলাদা আলাদা কেন থাকতে যাব। এবার ও এটাও লিখেছে যে ওই সময় ওর কি হয়েছিল জানে না, ও মনে মনে এটাও চাইতে শুরু করে যেন ওর সাথে ওর হাজব্যান্ডের ছাড়াছাড়ি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। আর আরেকটা খুব মানে ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেটা ও লিখেছে, যেটা শোনা মানে পড়ার পর আমার নিজে একটু গায়ে কাটা দিয়েছিল। মানে সিচুয়েশনটা কীরকম আমি আপনাদের সামনে বলি। ধরুন আপনি আপনার বাড়িতে একা রয়েছেন, ঠিক আছে, এবার আপনি জানেন আপনার বাড়িতে আপনি ছাড়া সেই মুহূর্তে কেউ নেই, এবং আপনার ফ্ল্যাটটা বা বাড়িটা এমনই পজিশানে যে বাইরে থেকে কেউ, বাইরে কারোর হাসির আওয়াজ, কান্নার আওয়াজ সেই অর্থে আপনার ঘরে আসে না। এবার দেখুন আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার ঘরের মধ্যে থেকে যদি কেউ হাসে বা কেউ কান্না করে, তাহলে আপনি যেভাবে শুনতে পাবেন, আপনার বাড়ির বাইরে থেকে যদি কেউ হাসে বা কান্না করে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা বাইরে থেকে আওয়াজটা আসছে, তাই তো? এক্স্যাক্টলি। এবার ও কিন্তু বুঝতে পারতো, মানে ওর হাজব্যান্ড বেরিয়ে যেত কিছুক্ষণ পর থেকেই ওই ঘরের মধ্যে খসখসানি আওয়াজ, কোনো জিনিসকে মানে কই টেনে হিচড়ে যদি কেউ একটা জিনিস বার করতে চায় বা চেষ্টা করে, যেরকম একটা আওয়াজ আসবে ঘসঘসে, সেরকম আওয়াজ আসা, এগুলো হতো। এবং ও বলছে যে আমি কাজ করতে করতেও, লিখেছে যে আমি অনলাইনে তো কাজ করতাম, আমি কাজ করতে করতে হয়তো আমি একটা হাসির আওয়াজ শুনছি, কেউ মুখ চেপে হাসছে, আমি নিজে সেই হাসিটার সাথে তাল মিলিয়ে আমি নিজে হাসতাম। আবার হয়তো 2 ঘন্টা পরে কেউ একটা মুখ চেপে খুব কাঁদছে, প্রচণ্ড কাঁদছে, আমি বুঝতে পারছি, মানে ঘর থেকে আমি একবার ঘরটা পুরো চক্কর মেরে এলাম, ওইটুকু ঘর 1 BHK দেখে এলো যে কেউ নেই, বাইরে থেকেও আওয়াজটা আসছিল, বুঝতে পারছি যে ঘরের ভিতর থেকেই আওয়াজটা আসছে। ও বলছে যে আমি দেয়ালগুলো না, মানে দেয়ালের দিকে কান দিয়ে 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 থাকতাম, যে দেয়ালের মধ্য থেকে মনে হতো যে কান্নার আওয়াজটা আসছে, ও কি করতো
সেই দেয়ালের পাশে দাঁড়িয়ে ও নিজে কেঁদে দিত, মানে ইচ্ছে করে কাঁদতো। এবং ও দেখতো যে ও যেভাবে কাঁদছে অন্য কান্নার আওয়াজটা ঠিক সেভাবেই কাঁদছে। বলছে আমি জানি না আমার মধ্যে তখন কি কাজ করছিল, আমার ব্রেনের ভিতরে আমি কি চিন্তা করেছিলাম, মানে আমি পাগল হয়ে গেছিলাম নাকি আমি জানি না। বলছে আমিও কাঁদছি, দেয়ালের মতো থেকেও কান্নার আওয়াজটা আসছে। তো এইরকম যখন আস্তে আস্তে হতে থাকে, আর অন্যদিকে যেটা হচ্ছে যে ওর হাজবেন্ডের সাথে ওর সম্পর্ক একবারে তলানিতে চলে গেছে। ওর হাজবেন্ড এবার বুঝতে পারে যে তার স্ত্রী তাকে পছন্দ করে না, একদম পছন্দ করে না। এবার একদিন ওর হাজবেন্ড, মানে প্রত্যেকটি মানুষেরই দেখুন একটা সহ্যের সীমা থাকে। একটা মানুষকে যদি অন্য একটা মানুষ কোনো কারণ ছাড়া দীর্ঘদিন ধরে এরকম ইগনোর করতে থাকে, খারাপ ব্যবহার করে, সে মানুষটাই বা কতদিন সহ্য করবে। তো যথারীতি একদিন ওর হাজবেন্ড ওকে বললো যে দেখো এইভাবে হবে না, তুমি আর আমি দুজনে এই বাড়িতে থাকি, তুমি আমার সাথে যেরকম বিহেভিয়ার করছো কোনো রকম কোনো কারণ ছাড়া, এটা কিন্তু আমি আর মেনে নিতে পারছি না। তুমি আমাকে নয় কারণ বলো যে তুমি কেন আমার সাথে এরকম করছো, আমার কি ভুল আছে। তোমার একটা অভিযোগ ছিল যে তুমি এই ফ্ল্যাটটা তোমার ভালো লাগছিল না, আমি তোমাকে তার জন্য 6-7টা ফ্ল্যাট দেখিয়েছি, তুমি কোনো ফ্ল্যাটে তুমি পছন্দ করতে পারোনি। আর ও যেটা লিখেছে তাপসী, যে ওদের বাড়িতে বেশিরভাগ ডিসিশন ও নিজে নিত, মানে ওর পছন্দ হলে সেটাই হবে, ও যদি যেটা বলবে যেভাবে বলবে সেভাবেই হবে ম্যাক্সিমাম কেসেসে। এবার ওর হাজবেন্ড বলছে যে আমি যদি একটা ফ্ল্যাট এখন পছন্দও করি, তুমি বলছো যে তাহলে তুমি থাকবে না, তুমি এই ফ্ল্যাটে থেকে যাবে, আমাকে অন্য ফ্ল্যাটে শিফট করতে হবে, সেটা তো সম্ভব নয়। তা তুমি আমাকে বলো কারণটা কি। এবার এতবার ওর হাজবেন্ড ওকে জিজ্ঞেস করেছে, এবং কোথাও হয়তো ওর হাজবেন্ডও ভেবেছিল যে হয়তো ও কিছু একটা বলবে, খুব স্বাভাবিকভাবে কিছু হয়তো একটা বলবে, বা বলবে যে হ্যাঁ এটা তোমার ঠিক নয়, এটাকে তুমি ঠিক করো, বা এইটা আমার ভালো লাগছে না সেই জন্য আমি তোমাকে এরকম বলছি। কিন্তু আদতে দেখা গেল ও না, মানে কোনো কারণে এক্সপ্লেন করতে পারলো না, কোনো কারণ দিতে পারলো না। কিন্তু ওর হাজবেন্ড বলছে দেখো এইভাবে কিন্তু চলবে না, তুমি আমার সাথে দিনের পর দিন এরকম দুর্ব্যবহার কেন করছো, কারণ বলো। কোনো কারণ বলতে পারলো না। এবারে যেটা হলো, মানে সারাটা দিন, মানে হয়তো সারাটা দিনে ও কাজ করেছে, এই ধরনের পাগলামো করেছে, আবার দিনের একটা সময়, মানে সেটা হয়তো 10 মিনিট 15 মিনিট এরকম একটা টাইম, ওর না মনে হতো, মানে ওই 10-15 মিনিট টাইমটা ওর মনে হতো ও, মানে হয় না মানুষ নিজে নিজের মধ্যে থাকে না, কিন্তু ওই 10-15 মিনিট টাইম যেটা ও দিনের মধ্যে পেত, সেই সময়টা ওর মনে হতো শুধুমাত্র যে হ্যাঁ ওই তাপসী। বাকি অন্য সময়ে ও কি কি করেছে যখন ওর মনে পড়তো, ভাবতো যে বাবা আমি শুধু শুধু আমার হাজবেন্ডকে আজকে খেতে দিইনি, ওর টিফিন দিইনি, ওর সাথে আমি আজকে এত বাজে ব্যবহার করেছি, মানে ওর হয়তো মনে পড়লো। এবার ও ভাবছে যে না, আমি ইমিডিয়েটলি আমার হাজবেন্ডের সাথে কথা বলি, ফোন করে ওকে সরি বলা উচিত, আমি ওর সাথে খুব বাজে ব্যবহার করছি শুধু শুধু। এবার ও হয়তো ওর হাজবেন্ডকে ফোন করেছে, সেই সময় তো ওর হাজবেন্ড বিজি আছে অফিসের কাজে। এবং ও যেটা লিখেছে, মানে ইমেলের মাধ্যমে ও যেগুলো লিখেছে খুব একটা গুছিয়েও লিখতে পারেনি, তবে যেটা আমি বুঝলাম যে ওর সেই দিনের 10 থেকে 15 মিনিট সময় ও যখন বুঝতে পারতো যে আমি আমার হাজবেন্ডের সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করছি, মানুষটা এত ভালো, আমি ওকে শুধু শুধু খারাপ কিছু বললাম, ও এতগুলো ফ্ল্যাট আমাকে দেখালো, আমার তার মধ্যে একটা ফ্ল্যাট চয়েস করে আমার ইমিডিয়েট এই ফ্ল্যাট আমাদের দুজনে ছেড়ে দেওয়া উচিত। 15 মিনিটে মানে ও হয়তো পুরো ডিটারমাইন হয়ে গেল যে আজকে হাজবেন্ড আসবে, আমি ওকে সরি বলবো এবং ওকে বলবো যে চলো আমরা অমুক ফ্ল্যাটটা ফাইনাল করে। কিন্তু ঠিক 10-15 মিনিট পরে ওর মাইন্ডটা না চেঞ্জ হয়ে যেত, এবং যে মুহূর্তে ওর মাইন্ডটা চেঞ্জ হতো ওর মাথা শরীরটা কীরকম ভারী হয়ে যেত, এবং যত রাজ্যের নেগেটিভ চিন্তাভাবনা, যত রাজ্যের রাগ অভিমান, কোন হয়তো কবে কিছু একটা ওর হাজবেন্ড বা ওর হাজবেন্ডের ফ্যামিলির লোক বলেছিল, সেটা নিয়ে আমাকে ওর সাথে ঝগড়া করতে হবে, এরকম উল্টো পাল্টা জিনিস কিন্তু ওর মনের মধ্যে বাসা বাঁধত। এবার এরকম হতে 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 একদিন ওর হাজবেন্ড বলল যে না, আমি এভাবে থাকতে পারছি না, আমাদের প্যারেন্টসদেরকে ডাকা হোক, তোমার মা বাবা যদি তোমাকে একটু বোঝাতে পারে খুব ভালো হয়, কারণ আমি দেখতে পাচ্ছি তুমি ঠিকমতো না খাওয়া দাওয়া করো, না তুমি ঠিকমতো ঘুমোও, সারা রাত কীরকম একটা যেন তুমি মনে হয় যেন কার সাথে ঘুমের মধ্যে কথা বলছো, বিড়বিড় করছো, এগুলো ঠিক না। এবার ও না নিজে আস্তে 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 বুঝতে পারে যে ওর ভিতর অস্বাভাবিকতা ব্যাপারগুলো চলে আসছে, ও কিন্তু আর নর্মাল নেই, মানে একটা নর্মাল মেয়ে, ওর বয়সী একটি মেয়ে যা যা দিনে করতে পারে বা যেরকম চিন্তাভাবনা করতে পারে, ও যেন সব থেকে আস্তে আস্তে সব কিছু থেকে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এবার এর প্রভাব গিয়ে আস্তে আস্তে ওর অফিসের কাজের উপরেও পড়লো।
ও কাজ করতো, ওর যে কালিগ ছিল সে হয়তো ওকে একটা মেল করেছে, ওকে হয়তো বলেছে যে তুমি এই টাইমের মধ্যে কাজটা করে দেবে, কাজটাও যথারীতি করতে পারেনি, উল্টো ও নিজের রাগারাগি করে মেল করে দিত, হুটহাট ওর সিনিয়রকে মেল ছেড়ে দিত, তার জন্য সেটা নিয়ে এসকেলেশন হয়, মানে ওর কাজের ক্ষেত্রে প্রচুর প্রবলেম হয়ে গেল। এবার ওই যে দিনের একটা সময় 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম, ওই যে রিয়ালাইজ করতে পারতো যে আমি এগুলো কী করছি, আমার জীবনটা এত সুন্দর ছিল, এত ভালো ছিলাম, এত খুশি ছিলাম আমরা, আমার জীবনটা এটা কী হলো। এবার যখনই এটা ভেবে ও কোনো একটা স্টেপ নেমে ভাবতো, তত তার মধ্যে ওর মাথা ঘুরে যেত। এবার ও একদিন ভাবলো যে না, আমি কি কি ভাবছি আমি লিখে রাখি। তো ও মানে ডায়েরিতে লেখে পুরো বিষয়টা, যে আমার মাথা এরকম ভারী হয়ে যায়, আমি এরকম চোখের সামনে নানান জিনিসপত্র দেখতে পাই, আমি দেয়ালের পাশে আজকে একটা কান্নার আওয়াজ পাচ্ছিলাম, আমি সেখানে আজকে অনেকক্ষণ কান্নাকাটি করেছি, এরকম প্রচুর কিছু লিখেছে। এবং ওর হাজব্যান্ডের উদ্দেশ্যে লিখেছে, আমি জানি আমি তোমার সাথে অকারণে উল্টোপাল্টা বিহেভ করে ফেলছি, তোমাকে অনেক কথা শুনিয়ে ফেলছি যেগুলো তুমি ডিজার্ভ করো না, আমি আমি খুব খারাপ আছি, আমি তোমাকে বলতে পারি না, কিন্তু দিনের একটা সময় আমি একটু হলেও বুঝতে পারি, কিন্তু আমি কিছু করতে পারছি না। এগুলো লিখে ঠিকে না ও কী করে, ওর হাজব্যান্ড খাটের যেদিকে শুতো তার পাশে একটা ছোট্ট টেবিল ছিল, তো ওই টেবিলে ডায়েরিটা রেখে দেয়। এবং তারপরে ও মানে ওর যে অফিসেও এত ঝামেলা চলছে, ও প্রত্যেক দিন সিনিয়রের মেল আসছে ওর কাছে, ওর বিহেভিয়ারের জন্য কথা শুনছে, সেটাও পর্যন্ত ইগনোর করতো। যাই হোক, তো এরপরে ওর হাজব্যান্ড বাড়ি আসে এবং তখন ওদের মধ্যে এতটাই খারাপ সম্পর্ক হয়ে গেছে যে ওর হাজব্যান্ড নিজের খাবার বাইরে থেকে নিয়ে আসতো, খেয়ে শুয়ে পড়তো জাস্ট, আবার সকালবেলা উঠে অফিস চলে যেত। মানে ওদের মধ্যে কথাবার্তা হতো হয়তো সারাদিনে 5 থেকে 6টা, সেটাও খুব দরকারি কথা ছাড়া, মানে কথা ছাড়া কোনো কথা নেই। কারণ তাপসী নিজেই সারা মানে ওই সন্ধ্যের পর থেকে রাতের পর থেকে ওর মানে ভীষণ রকম একটা অ্যাংজাইটি হতো এবং ও বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পেত। এবার ডায়েরিটা ভাবে রাখা ছিল। প্রথম 2 দিন যেটা হলো যে ওর হাজব্যান্ড ডায়েরিটা দেখেইনি। এবার তৃতীয় চতুর্থ দিন যখন ওর হাজব্যান্ড ডায়েরিটা দেখে, মানে ডায়েরির যে পাতাটাও লিখেছিল সেখানটায় পেন রেখে দিয়েছিল যাতে ওই পাতাটা পার্টিকুলার ওর হাজব্যান্ডের চোখে আসে। এবার ওর হাজব্যান্ড জাস্ট ডায়েরিটা নিয়ে দেখছে যে কী লিখেছে বাবা। এবার ওর হাজব্যান্ডের চোখে পড়ে লেখাটা, উনি পুরো লেখাটা মন দিয়ে পড়েন। এবার পড়ার পরে ওনার হাজব্যান্ডের মনে হয় যে সব ও কী লিখেছে। যথারীতি লেখাটা নিয়ে গিয়ে ওকে দেখিয়েছে, তাপসীকে দেখিয়েছে, বলছে তুমি এগুলো লিখেছো। তো ও তো দিনের মাত্র 10-15 মিনিটই একটু স্বাভাবিক থাকে, তো যথারীতি ও ওটা দেখে বলছে কি জানি হয়তো লিখেছি আমি, আমি কি জানি, আমাকে জিজ্ঞেস করছো কেন, তুমি আমার সাথে একদম কথা বলবে না, আমার একদম ভালো লাগে না। তো তখন ওর হাজব্যান্ড বুঝতে পেরেছে কিছু তো একটা ব্যাপার আছে। তো ওর হাজব্যান্ড ওই লেখাটা এই ওদের 2 বাড়িতেই বাবা মাকে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপ করে। এবার তারাও লেখাটা পড়ে খুব চিন্তিত হয়ে গেছে যে কি হচ্ছে ব্যাপারটা। এবং তারপরে এতদিন অবধি কিন্তু তাপসীর হাজব্যান্ড বাড়ির লোককে জানাবে বলেছিল, কিন্তু পুরো বিষয়টা জানায়নি। তো তখন মানে আগে হয়তো বাড়ির লোকের সাথে ফোনে অনেকক্ষণ কথা বলতো, ভালোভাবে হাসি মুখে কথা বলতো, জিজ্ঞেস করতো অনেক কথা। আর 2 বাড়ি থেকেই বুঝতে পারে যে তাপসী আস্তে আস্তে ওখানে যাওয়ার পর থেকে কন্ট্যাক্ট অনেক কমিয়ে দিয়েছে, অনেক কম ফোন করতো এবং ফোন করলেও সবসময় ভালোভাবে কথা বলতো না, মনে হতো যেন ওর একদম কথা বলার ইচ্ছে নেই, খুব বিরক্ত হতো। তো তখন কি হয়েছে, ওর যে শাশুড়ি মা সে বলছে যে আমার কিন্তু বিষয়টা একদম ঠিক লাগছে না, আমার মনে হয় তোদের এবার একটু চিন্তা ভাবনা করা উচিত, এটা কিন্তু স্বাভাবিক নয় বৌমার ব্যাপারটা। তোর হাজবেন্ড বলেছে যে আমি একা কি করব। তো ওর হাজবেন্ড তখন তাপসীকে বলে যে তুমি তো ওয়ার্ক ফ্রম হোমই করো, তো তাহলে তুমি কিছুদিন তোমার মায়ের কাছে বা আমাদের বাড়ি মানে শ্বশুর বাড়িতে সেখানে থাকো। এবার ও তখন বলছে না, আমি এই ফ্ল্যাট ছেড়ে কোথাও যাব না। মানে যে মেয়েটা ওই ফ্ল্যাটে একটা সময় থাকতে পারছিল না, যে বলছিল যে আমি চলে যাব চলো চেঞ্জ করি, সে তখন বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কোনো জায়গায় ওই ফ্ল্যাট ছেড়ে যেতে রাজি নয়। তো এই বিষয়টা তো আরও সবার খুব অদ্ভুত লাগে, ওর হাজব্যান্ডের, ওর বাবা মা, ওর শ্বশুর শাশুড়ি সবারই খুব অদ্ভুত লাগে। তো তখন ওরা নিজেদের মধ্যে একটা কথা বলে একটা ট্রিক করে, সেটা হচ্ছে যে
তাপসীর যে মা ছিলেন তিনি হঠাৎ করে একটা নাটক করেন। উনি বলেন যে আমার শরীর খুব খারাপ, তুই আমাকে একবার দেখতে আয়। এবার যখন ওর মা এই কথাটা ফোন করে ওকে বলে, ও বলছে তোমার শরীর খারাপ, ও ঠিক হয়ে যাবে, আমার দেখতে আসার কি আছে। মানে যে মেয়ে তার মায়ের কোনো একটা ছোটোখাটো অসুবিধে শুনলেও প্রচণ্ড টেনসড হয়ে পড়তো, সে তখন বিষয়টাকে খুব লাইটলি নিচ্ছে। তো অনেকবার করে ওর মা বলে যে হতেই তো পারে, দেখ আমার শরীরটা ভালো নেই, যদি কিছু একটা হয়ে যায় তোকে তো আর দেখতে পাবো না, তুই একবার আয়। এই বলে অনেক বলে কয়ে অনেক বুঝিয়ে ও 3 দিনের জন্য আর কি কলকাতা আসার প্ল্যান করে। এবার ওদিকে ওরা যেটা প্ল্যান করেছিল, ওর শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই মিলিয়ে, ওর হাজব্যান্ড মিলিয়ে, যে ওর হাজব্যান্ড অফিস থেকে 1 মাসের জন্য স্পেশাল পারমিশন করাবে, পারমিশন করিয়ে যাতে উনি বাড়ি থেকে কাজ করতে পারে, ওয়ার্ক ফ্রম হোম। তো 1 মাসের জন্য স্ত্রীকে নিয়ে এখানে আসবে, কিন্তু সেই 1 মাসের জন্য যে আসছে সেটা কিন্তু ওকে বলেনি, কারণ তাপসী এমনি আসতে চাইছিল না, অনেক বলার পরে ও 3 দিনের জন্য আসতে রাজি হয়েছে। এবার যথারীতি ওকে নিয়ে গেছে, প্রথমে বাপের বাড়িতেই গেছে। তো তাপসী যেটা লিখেছে যে আমি জানি না, মানে ওর অ্যাকচুয়ালি এই যে জিনিসগুলো এবার আমি বলবো, এগুলো সবটা কিন্তু ওর এখন স্পষ্ট মনে নেই। ও কি বলেছিল, কখন কি বলেছিল, কিভাবে রিয়্যাক্ট করেছিল, সেগুলো সবটা ওর মনে নেই, কিছু কিছু মনে আছে। তো ওকে যখন ওর বাপের বাড়িতে নিয়ে যাওয়া হয়, ওর মাকে দেখে ও খুব রেগে যায়, বলে যে তুমি তো ঠিকই আছো, তুমি তাহলে আমাকে কেন মিথ্যা কথা বললে যে তোমার শরীর একদম ভালো নেই, তুমি বিছানা ছেড়ে উঠতে পারছো না, তুমি তো ঠিক আছো। তো তখন বলছে না রে, আমার শরীরটা খুবই খারাপ ছিল, তুই আসবি সেই আনন্দে একটু মনটা ভালো হয়েছে, তাই একটু উঠেছি, তোর জন্য রান্না করেছি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে যে রান্নাগুলো ও একটা সময় ভীষণ খেতে ভালোবাসতো, মানে একটা সময় বলতে মানে মাস কয়েক আগেও ও খেতে খুব ভালোবাসতো যে জিনিসগুলো, ও বলছে এগুলো আবার কেউ খায় নাকি। এবং ও বেশি করে করে টক খাবার খাচ্ছে, এমন এমন খাবার যেগুলো অ্যাকচুয়ালি বেঙ্গলি কুইজিন থেকে বিলংই করে না, বা সেগুলো এর আগে ও খুব বেশি খায়ও নি। তো এগুলো দেখে তো ওর মাও খুব অবাক হয়ে যাচ্ছে যে মেয়ে, আমি নিজে হাতে এগুলো রান্না করলে আমার মেয়ে মানে এত ভালোবাসতো খেতে, যে খেত প্লাস নিয়ে যেত, সেই মেয়েগুলো ছুঁয়ে দেখলো না। এবং তখন ওর সবাই বুঝতে পারে যে কিছু একটা বড়সড় গন্ডগোল হয়েছে। এবার কি করবে কিছু বুঝতে পারছে না, এবার সময়ও হাতে কম। তো যেদিনও যায় বাড়িতে সেদিনই বলে যে 3 দিন পরে শুধু শুধু টিকিট করা হলো, আগেই তো টিকিট করলে ভালো হতো। মানে ও ওখানে কোনোভাবে থাকতে পারছে না। এবার যথারীতি ওরা চিন্তাভাবনা করছে কি করবে, কিছু বুঝতে পারছে না। এবার এই করতে করতে 3 দিন ওভার হয়ে গেছে। ও ব্যাগপত্র গুছিয়ে রেডিও হাজব্যান্ডকে বলছে চলো আমাদের তো একটু পরে ফ্লাইট আছে। ওর হাজব্যান্ড বলছে না, আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, আমি দেখছি কবে বুকিং পাই। তো ও না মানে এত রিয়্যাক্ট করে কথাটা শুনে, মানে এটা ওর মনে নেই, ও নাকি ভীষণ রকমভাবে রিয়্যাক্ট করেছিল। পরে ও শোনে, ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে যে কেন তুমি ফ্লাইট পাচ্ছ না। তো ওর হাজব্যান্ড নাটক করছে, দেখাচ্ছে যে ফ্লাইট খুঁজে পাচ্ছে না। তো ও বলছে চলো আমরা এয়ারপোর্ট চলে যাই, কোনো না কোনো ফ্লাইট আমরা ঠিক পাবো, ভায়া হয়ে হলেও আমরা চলে যাবো। তো ওর হাজব্যান্ড বলছে তোমার এত কেন তাড়া, তুমি তো ওয়ার্ক ফ্রম হোম করো, তোমার তো কাজে জয়েন করতে হবে, তার তো কোনো মানে নেই। বলছে না আমি এখানে থাকবো না। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে যাবো, বলছে আমি ট্রেনে করে হলেও যাবো, কিন্তু আমি এখন মুম্বাই যাবো, ওই ফ্ল্যাটে আমাকে যেতেই হবে। মানে একটা সময় নাকি এমন এসেছিল যে ওকে ঘরে ধরে রাখা যাচ্ছে না, এইরকম আর কি। তো তখন সবাই মিলে ভুগছে যে কিছু তো একটা করতে হবে। তো ওকে ধরে বেঁধে একটা ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো ডাক্তার দেখে বলছে যে আপনি এরকম করছেন কেন, আপনার মন এত অশান্ত কেন, কেন আপনি ওই ফ্ল্যাটে বারবার যেতে চাইছেন। ডাক্তার বিভিন্ন রকমভাবে বোঝার চেষ্টা করেছে, ছোটোখাটো পরীক্ষা নিরীক্ষাও হয়েছে, যেমন সুগার প্রেশার এই ধরনের জিনিসগুলো, কোনো কিছুতেই কিন্তু কোনো রকম কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। শুধু যেটা হয়, মানে যেটা একটা মেডিকেল যে একটা বিষয় হয়, সেটা হচ্ছে যে দেখা যায় যে ওর প্রেশারটা খুব বেশি আপ ডাউন করে, মানে এই আপে আছে এই ডাউন, এই আপে আছে এই ডাউন, এইরকম টাইপের। মানে নর্মালি যেরকম প্রেশার আপ ডাউন অনেকেরই করে, কিন্তু সেটা বিভিন্ন কারণে করে, নির্দিষ্ট কিছু সময় এটা হয় দেখা যায় আর কি। তো এটাও ডাক্তারের একটু অড লাগে। তো ডাক্তার যখন ওকে জিজ্ঞেস করেছে যে তুমি কেন ওই ফ্ল্যাটে বারবার যেতে চাইছো, তুমি কেন এরকম করছো, মানে ডাক্তার ওদের পরিচিত ছিল। তো ও নাকি তখন মানে ওখানে ডাক্তারবাবু আর ও ছাড়া ওই কেবিনে আর কেউ ছিল না। ও নাকি ডাক্তারবাবু আর ওর মাঝখানে যে টেবিলটা ছিল সেই টেবিলে দুটো হাত চাপড়ে সিট থেকে উঠে একটা অন্য ভয়েসে, সম্পূর্ণ একটা অন্য মেয়েলি ভয়েসে ও নাকি বলে যে ওই ফ্ল্যাট ছেড়ে তো আমি কোনোদিন যাব না, ওই ফ্ল্যাটে আমি আগেও ছিলাম,
এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। ওই ফ্ল্যাটে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি একটা জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই সিদ্ধান্তের জন্য আমার পুরো জীবন নষ্ট হয়ে গেছে। আমি ওই জায়গা ছেড়ে যাব না। এবং এই যে কথাগুলো বলে, সেই কথাগুলো কিন্তু ও মারাঠি ভাষায় বলে। বাংলায়ও নয়, নর্মাল হিন্দিতেও নয়, ইংলিশেও নয়, মারাঠি ভাষায় বলে। এবার এই কথাগুলো শুনে ডাক্তারবাবু নিজে খুব চমকে যায় যে হঠাৎ করে এরকম কেন হলো। তো ডাক্তারবাবু আর কোনো কথা বাড়ায়নি, দুটো ওষুধ লিখে দেয় এবং যেটা মেইনলি ছিল ঘুমের ওষুধ, ঘুম ওটা খেলে ঘুমটা খুব ভালো হবে। তো সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু ওকে বলে, না না, তোমার কোনো সমস্যা নেই, তুমি বাড়ি যাও। পরে ডাক্তার ওর হাজব্যান্ডকে ডেকে পাঠিয়ে পুরো বিষয়টা বলে এবং বলছে যে আমার কিন্তু ঠিকঠাক লাগলো না, ওকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, আর ওকে একটু কাউন্সিলিংও করলে ভালো হয়, কারণ ব্যাপারটা খুব স্বাভাবিক নয়। তো ডাক্তার তো তার মতো মেডিকেল অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেন করে, কিন্তু ওরা বুঝতে পারছে যে কিছু একটা ঘোরতর গণ্ডগোল হয়েছে। তো তখন ওরা সবাই মিলে ঠিক করে, ওদের পাড়াতে একটা খুব বড় ঠাকুরের মন্দির ছিল, তো সেখানে ওরা মাঝে মধ্যে পুজো দিত, তো ওকে নিয়ে ওখানে যাবে। এবার অদ্ভুত বিষয় হচ্ছে, যখন ওকে বলা হয়েছে যে আমরা বড় ঠাকুরের মন্দিরে যাব, তো ও কোনোভাবে যাবে না, ওকে নিয়ে কোনোভাবে যাওয়া যাচ্ছে না। তো ওকে তখন বলা হলো যে চলো, ওখানে একজন আছে, সে এমনি একটু তোমার সাথে কথা বলবে, ওকে মিথ্যে কথা বলে, এসব বলে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো, এসব বলে ওকে বাড়ি থেকে বার করে। এবং যখন ওখানে ওরা পৌঁছয় মন্দিরের সামনে, তখন ওখানে ঠাকুরের আরতি হচ্ছিল। তো সেখানেও কোনোভাবে থাকবে না, ওর দু হাত চেপে ধরে রয়েছে, একদিকে ওর বর, একদিকে ওর মা, একদিকে ওর বাবা। তো ওভাবে চেপে ধরে রেখে ওখানে রেখে দিয়েছে। এবং যেহেতু ও ঘুমের ওষুধটা তার আগে খেয়েছিল, ওর না প্রচণ্ড শরীরে সেই জোরটা ছিল না, এমনিতে ওর এত শরীরের জোর বেড়ে গেছে যেটা সাধারণ মানুষের থাকে না, কিন্তু ওই ওষুধটা খাওয়ার জন্য একটু ঝিমিয়েছিল ও। যাই হোক, তো ঠাকুরমশাই ওকে দেখে এবং দেখে একটা ঠাকুরের ফুল আর একটা প্রসাদ দেয়, বলে যে এই প্রসাদটা খেয়ে যেন ঘরে ঢোকে, আর একটা বলে যে ও কেমন থাকে আমাকে জানিও, তারপর আমি বলছি। তো ওকে বাড়িতে নিয়ে আসে। তো তারপরে ওর মা ঠাকুরমশাইয়ের সাথে দেখা করতে যায়। তো ঠাকুরমশাই বলছে যে ওর উপরে, উনি বললেন যে দেখো, আমি যেটুকু বুঝতে পারছি, ওর উপরে কোনো শক্তিশালী আত্মা ভর করেছে, এমন শক্তিশালী আত্মা, যে আত্মাকে ছাড়ানো অত সহজ বিষয় না। অনেকে হয়তো বলতে পারে যে এই যজ্ঞ করুন বা আমি এই রিচুয়ালটা করছি, ছেড়ে যাবে। বলছে আমি যতটুকু দেখেছি বা যতটুকু আমি জানি, স্বয়ং ঈশ্বর ছাড়া ওকে ওই শক্তি থেকে মুক্ত কেউ করতে পারবে না। বলছে যে এবং এই জিনিসটা করার জন্য যা করার ওকেই করতে হবে, তাপসীকেই নিজে এই জায়গাটা থেকে মুক্ত করতে হবে। তো তখন ওর মা বলছে যে কি করে করবে, ওর তো হুঁশই নেই, ও সারাক্ষণ কিরকম একটা চুল খুলে মাথা চুল করছে, না হলে ও ফ্যাল করে তাকিয়ে রয়েছে, অফিসের কাজে কোনো মন নেই, ঠিক আছে, বারবার লিভ নিচ্ছে। বলছে যে কি বলবো। তখন বলছে যে ওকে যেভাবেই হোক আপনারা মা দুর্গার ঘরে চণ্ডীপাঠ চালিয়ে দিন, হনুমান চালিসা চালিয়ে দিন, এবং ওকে আপনাদের ঘরের যে, বলছে কোথাও যেতে আপনার ঘরে যে ঠাকুর রয়েছে, ঠাকুর ঘর রয়েছে, সেখানে ওকে ধূপ দিতে বলুন। এবং কর্পূর নাকি খুব পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট, ঘরে বা কোথাও যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, আপনি যদি কর্পূর জ্বালান, সেটা কিন্তু সেই নেগেটিভ এনার্জিটাকে পুরো সরিয়ে দেয়। বলছে ওকে দিয়ে কর্পূরটা জ্বালাবেন এবং সেই কর্পূর ঠাকুরকে দেখানোর পরে যে ধোঁয়াটা বেরোয় কর্পূরের, সেটা যেন মুখে চোখে লাগে। তো ওকে ওই ঘুমের ওষুধটা যেহেতু দিয়েছিল, ঘুমটা ঠিক মতো হতো না, তো একটা ঝিমুনি ব্যাপার থাকতো। তো ওকে বলতো, তো জোর করে ওর মা পিছনে থেকে ওকে ওরকম করে ঠাকুরের আরতি করানো, ওই কর্পূর জ্বালানো, মা চণ্ডী পাঠ করানো, এগুলো করতো। এবং করে বলছে যে এটা নিজে থেকেই চলে যাবে, কারণ ওর ভিতরে যে জিনিসটা আছে, সে আত্মাটা যে খুব খারাপ আত্মা সেটা নয়, কিন্তু ওকে কোনোভাবে পুরো আষ্টে পৃষ্ঠে ধরেছে, ওকে এখান থেকে একমাত্র ভগবান ছাড়া কেউ ছাড়াতে পারবে না। তো এগুলো করতে করতে আস্তে আস্তে একদিন মনে হলো ও একটু ঠিক হয়েছে, ও একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু তারপরেই যেটা ঘটলো সেটা হচ্ছে ও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লো। ওর এমন জন্ডিস হলো যে ওকে হসপিটালাইজ করতে হলো। কোনোখানে কিছু নেই, কিন্তু তার আগে ওর সমস্ত ডাক্তারি পরীক্ষা টরীক্ষা সবই হয়েছে, কোনো কিছুতে কিন্তু তখন কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।
যাই হোক, তার একটা দীর্ঘ ট্রিটমেন্ট হলো, ও সুস্থ হলো। তো তখন ওই যে ঠাকুরমশাই ছিল সে বলল যে আর যাই করো ওই ফ্ল্যাটে ওকে নিয়ে আর ঢোকা যাবে না। তো উনি তখন ওই ঠাকুরের মন্ত্র বলে একটা গঙ্গা জলের ছোট শিশি দেয়, বলছে যে তোমরা ওই ফ্ল্যাটটা ছেড়ে দাও, এবং ওই ফ্ল্যাট থেকে প্রত্যেকটা জিনিস যখন বার করবে, তোমাদের তো লাগেজ আছে, জিনিসপত্র আছে, প্রত্যেকটা জিনিসের উপরেই গঙ্গা জলটা ছিটিয়ে দেবে, মন্ত্রপুত গঙ্গা জলটা ছিটিয়ে দেবে, এবং ও যেন ওই ফ্ল্যাটে না যায়। তো তারপরে ওটাকে মানে ওর মা বাবা ওর শ্বশুর শাশুড়ি সবাই আসে মুম্বাই, ওরা হোটেলে ছিল। তারপরে ওই জিনিসপত্র সমস্ত ওর হাজবেন্ড বার করে নিয়ে আসে, এবং তারপরে ও কিছুদিনের মধ্যেই পুরোপুরি একদম নর্মাল হয়ে যায়। এবং এখন অবধি ও যেটা জানি তাপসী, যে ওর রোজই মাচণ্ডী একটু হলেও পাঠ করে, কারণ ব্যস্ততার জন্য পুরোটা পাঠ করা তো সম্ভবপর হয় না, মানে আধা অধ্যায় হলেও পাঠ করে, এবং প্রতিদিন হনুমান চালিসা শোনে। তো এই ব্যাপারটা তো গেল, ওকে সবাই যখন বাড়িতে জিজ্ঞেস করছে তুই কেন এরকম করতিস, তোর কি কিছু মনে নেই, তুই কেন করতিস, তোর কী মনে হতো? তো তখন বলছে আমার প্রচণ্ড মাথা ভারী হয়ে আসতো, আমাদের সবাই সব কিছু দেখে আমার বিরক্ত লাগতো, আমি বুঝতে পারতাম যে আমি আমার হাজব্যান্ডের সাথে খারাপ ব্যবহার করছি শুধু শুধু, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। দিনে 10-15 মিনিটের জন্য হয়তো আমি নিজের মধ্যে একটু ফিরতাম, কিন্তু তারপরেও আমার কীরকম একটা শরীর করতো। তো এরপরে ওর হাজব্যান্ড বলেছে যে দেখো আমরা তো আর ওখানে থাকবো না, আমরা একটা অন্য ফ্ল্যাট ভাড়া নিয়ে নিয়েছি, তো সব কিছু ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম নেই। কিন্তু তাপসীর মনে একটা বড় প্রশ্ন ছিল যে কেন ওর সাথেই এটা হলো। এবার ওর হাজব্যান্ডকে বলছে, ওর হাজব্যান্ড বলছে দেখো এত কিছু আমি অ্যানালিসিস করতে পারবো না, হয়তো কোনো কারণে তোমার কোনো হাওয়া বাতাস লেগেছিল, কিছু একটা হয়তো হয়েছিল, কারণ কেন হয়েছিল সেটা কিন্তু ওই ঠাকুরমশাই বলতে পারেন। উনি বলেছেন যে কোনোভাবে ওকে ওর শরীরে সেই আত্মাটা প্রকোপ খাটিয়েছে, মানে অনেকের গ্রহ নক্ষত্রের ব্যাপার থাকে, অনেকের রাশির ব্যাপার থাকে, তো ওটা নিয়ে আর ওর হাজবেন্ড মাথা ঘামায়নি। কিন্তু তাপসীর মনে এটা নিয়ে একটা বিশাল প্রশ্ন ছিল। ও তখন কি করে, খোঁজ খবর করে, যে দালালের থেকে আর কি ফ্ল্যাটটা নিয়েছিল তার সেখান থেকে খোঁজ খবর করা শুরু করে। তো সেই দালাল কিছুই বলে না, বলে যে না ফ্ল্যাটে কোনো প্রবলেম নেই। কিন্তু ওই যে সিকিউরিটি ছিল, সেই ফ্ল্যাটের সিকিউরিটির ফোন নাম্বারটা ওর কাছে ছিল। তো ও একদিন কি করেছে, ওর হাজব্যান্ডকে না বলে ওই ফ্ল্যাটে গেছে, মানে ফ্ল্যাটের ভিতরে ঢোকেনি, নিচে যেখানে সিকিউরিটি থাকে সেখানে গেছে। তো সেখানে গিয়েও বলছে যে মানে ওটা মানে আর কি একটা গল্প বানায় যে ওখানে ফ্ল্যাট কিনছে এরকম বলে ঠলে। তো সিকিউরিটিটা বলছে হ্যাঁ ভালো। তো সিকিউরিটিকে তখনও একটু খাবার খেতে টাকা দেয়। তো তখন ও বলছে যে আচ্ছা এই ফ্ল্যাটটা যে ছিল, আমি যেই ফ্ল্যাটে থাকতাম, এই ফ্ল্যাটটা সব কিছু ঠিকঠাক, মানে আগে মানে কতদিন থেকে ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হচ্ছে। তো ওইখানে ও একটা এমন ইনফরমেশন পায়, এমন একটা কথা শুনতে পায় যেটা কিন্তু ওই যে দালাল ছিল সে বলেনি, আর মালিক তো বাইরে থাকতো। ও বলে এর আগে ওদের আসার আগে 2-3টে সিঙ্গেল ছেলে ওখানে তো কাজের জন্য থাকতো, তারা 3-4টে ছেলে মিলে ওই 1 BHKটা ভাড়া নিয়েছিল, কিন্তু ওরা 3-4 মাস পরে ছেড়ে দেয়, যেহেতু মানে একজন দুজন আর কি আলাদা আলাদা বিভিন্ন জায়গায় কাজ পেয়ে যায়, তো তারা ছেড়ে দেয়। তার আগে ওখানে একটি ছেলে এবং একটি মেয়ে থাকতো ওই ফ্ল্যাটটায়। তো মানে ওরা হচ্ছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এবার মেয়েটি মহারাষ্ট্রেরই একটা গ্রাম্য এরিয়া থেকে বিলং করতো, কিন্তু মেয়েটার খুব ইচ্ছে ছিল যে ও মডেল হবে, অভিনেত্রী হবে, মানে বলিউড তো সকলের কাছেই একটা বলিউড মানে একটা বেশ ঝাঁ চকচকে ব্যাপার, অনেকেই সেখানে কেরিয়ার তৈরির জন্য যায়। তো মেয়েটাও এসেছিল, এবং মেয়েটা যখন আসে মেয়েটা ওর একটা বয়ফ্রেন্ডকে নিয়ে আসে। এবার যেটা ওরা পরে জানতে পেরেছিল সিকিউরিটি বা লোকজন, যে মেয়েটা ওর বাড়ি থেকে মানে বলে বেরিয়েছিল, এবং ওর বাড়ি থেকে বলছে তুই যদি এর সাথে চলে যাস তাহলে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো ও বলে যে না তোমরা কেউ আমার এই মানে ইচ্ছেটাকে পূরণ করো না। তো ও বলেছে আমাকে নিয়ে যাবো, আমাকে ও মডেল করবে, ছেলেটাও মডেলিংয়ের কাজ করতো। তো ছেলেটার মেয়েটা চলে আসে, ওখানে ভাড়া নেয়। এবার মেয়েটা কিন্তু টুকটাক কাজ পাওয়া শুরু হয়ে গেছিলো, মেয়েটা টুকটাক ছোটোখাটো কাজ করতো, ছোটোখাটো শো করতো। এবার কিছুদিন থাকার পরে মানে মেয়েটার সাথে পুরো বাড়ির লোকের যোগাযোগ বন্ধ। তো মেয়েটা বুঝতে পারে যে ও যে বয়ফ্রেন্ডের সাহারাতে এসেছে মুম্বাইতে, তো সেই বয়ফ্রেন্ডের চরিত্র ভালো নয়, মানে আরও মেয়েদের সাথে যোগাযোগ আছে। তো তখন ওদের মধ্যে একটা খুব ঝামেলা হয়, মাঝে মধ্যেই খুব ঝামেলা হতো। এবং মেয়েটা ওই মডেলিং করে বা ছোটোখাটো অভিনয় করে যেটুকু যা টাকা পয়সা পেতো সেটা কিন্তু পুরোটা ছেলেটা নিয়ে নিত, বলতো যে আমি তোমাকে এনেছি তুমি চালাবে, ছেলেটা কোনো সংসারে টাকা দিত না। তো এইভাবে আস্তে আস্তে ঝামেলা অশান্তি চলতে থাকে, এবং একদিন
ছেলেটা কি করে, সমস্ত টাকা পয়সা ওর যা যা ভ্যালুয়েবল ছিল সব নিয়ে ছেলেটা মানে ওদের মধ্যে ঝগড়াঝাটি হয় এবং ওরা সেপারেট হয়ে যায়। এবার এই জিনিসটা মেয়েটা সহ্য করতে পারে না। তো মেয়েটা তখন কিছু একটা পয়দান জাতীয় জিনিস খেয়ে মেয়েটা নিজের লাইফ শেষ করে ফেলে এবং ও একটা ডায়েরিতে লিখে যায় যে ও বাড়ি থেকে চলে এসছে, ও কোনো কাজ পাচ্ছে না, সেই জন্য ডিপ্রেশনে ওই ডিসিশনটা নিয়েছে। কিন্তু এটা ভুল ছিল, কারণ মেয়েটা কিন্তু যথেষ্ট কাজকর্ম করতো এবং ভাড়া দেওয়া থেকে শুরু করে মানে সিকিউরিটি দেখেছে, জিনিসপত্র নিয়ে আসা সব কিছু মেয়েটাই নিয়ে আসতো, খাবার দাবার কিনে আনা সব কিছু মেয়েটা করতো। তো পরে ওরা জানতে পারে যে ছেলেটার সাথে মেয়েটার বহুদিন থেকে প্রবলেম চলছিল, কারণ ওর পাশের ফ্ল্যাটেই যে ছিল সে ওদের মধ্যে ঝগড়া ঝামেলা এগুলো শুনতো মাঝে মধ্যে। তো এটা ছিল ব্যাপার। তো তখন ও যখন এই কথাটা ও সেই ঠাকুরমশাইকে বলতো, ঠাকুরমশাই ওকে বলেছিল যে ওই যে মেয়েটি ওই ফ্ল্যাটে এসছিল, অনেক স্বপ্ন নিয়ে এসছিল, নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করবে, তার সাথে পুরো জীবনটা কাটানোর স্বপ্ন ছিল, তো সেটা তো কোনোভাবে হয়নি। তো সেই জন্য হয়তো ওর ওই আত্মাটা ওই ফ্ল্যাটের মধ্যে রয়ে গেছিল। এবার যেহেতু এরা দুজনে কাপল ছিল, হাজব্যান্ড ওয়াইফ, এদের মধ্যে একটা ভালো সম্পর্ক, দুজনে খুব আন্ডারস্ট্যান্ডিং, তো সেই জন্য হয়তো ওর উপরে ওই আত্মা ভর করে এবং সেই জন্য ওরও কিন্তু ব্যক্তিগত জীবনও এত বেশি এফেক্টেড হয়ে গেছিল, কোনো কারণ থেকে ওর হাজব্যান্ডের সাথে মিসবিহেভ করে ফেলতো, এটা তো তারই জন্য হয়েছিল। যাই হোক, তো ব্যাপারটা ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু তাপসীর মনে বলছে যে উনি যেটা লিখেছে ইমেলে, যে আমার জীবনে এই জিনিসটা এত বেশি প্রভাব ফেলেছে, এখন আমি বসে বসে মানে ফাঁকা সময় বসে বসে ভাবি ওই মেয়েটার কথা, যে ও হয়তো কত কষ্ট পেয়েছিল এবং আমার উপরে যে ওর একটা এফেক্ট ফেলেছিল সেটা হয়তো আমার দিক থেকে খারাপই ছিল, কিন্তু এখনও ওর আত্মা যে অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু একদম ঠিক, নাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।